ঈশান কলেজ ক্যাম্পাসে এসে বাইক থামাতেই সিনথিয়া ম্যাডাম নেমে চলে যেতে নিলেই তখন ছেলেটা খানিকটা বিরক্ত হলো। তারপরও আতুরে গলায় বলল, ওই, কোথায় যাচ্ছ তুমি? ঈশানের এরকম আদুরে কণ্ঠে কথা শুনে সিনথিয়া মেয়েটা ওর দিকে ফিরতেই ঈশান খেয়াল করলো ম্যাডামের মুখে একটা মিষ্টি হাসির রেখা। ছেলেটা আরও খানিকটা আদুরে কণ্ঠে বলতে লাগলো, প্রত্যেক দিন আমার পাওনা না দিয়েই এমন করে চলে যাওয়া হচ্ছে। আমি ওই মিষ্টিটা না খেলে ভালো থাকতে পারি না জান। আমরা এখন ক্যাম্পাসে আছি সোনা, এই মুহূর্তে এরকম কিছু করা সম্ভব না। রিসিভ করো না বেবি। আর সবসময় দুষ্টুমি করতে হয় না। তুমি না এখন আমার কলেজের স্টুডেন্ট, আর আমি তোমার ম্যাডাম। ম্যাডামের সাথে এরকম করে কথা বলতে নেই শোনা। আমি সেজন্য বাসা থেকে বলেছিলাম আমার পাওনাটা আমাকে দিয়ে দিতে, কিন্তু তখন দিলে না। এখন এসে বলছো ক্যাম্পাসে আসি। তুমি আসলে আমাকে একটুও ভালোবাসো না। যদি বাঁচতে তাহলে এমন করে আমাকে ঠকাতে না। কি বলো? আমি তোমাকে ঠকাই মানে? এরকম কথা তুমি আমায় বলতে পারলে সোনা? তাহলে কিভাবে বলবো? প্রত্যেক দিন বলেন কিন্তু দেন না। এই মুহূর্তে বলেন নয় সোনা, বলো বলবে কেমন? ক্লাসে গেলে এমন করে বলবে। এখন কেউ নেই এখানে। এত যখন ভালোবাসা, তাহলে রাতেই ভালোবাসাটা কোথায় থাকে? আমাকে কাছেও আসতে দেন না, আদরও করতে দেন না। জড়িয়ে ধরে শুলে যেন গায়ে ফোসকা পড়ে। এখন আবার বাসা থেকে নিয়ে আসলেন, বললেন কলেজে এসে দেবেন, কিন্তু এখানে এসে আমার পাওনাটা আমাকে না দিয়ে চলে যাওয়া হচ্ছে। বুঝেছি আপনি আমাকে ভালোই বাসেন না। এরকম পাগলামি কেন করতেছো সোনা? এটা ক্যাম্পাস। তাছাড়া রাতে দুষ্টুমি করতে দিলে তুমি আরো বাড়াবাড়ি করতে বেবি। স্বামী স্ত্রীর মধ্যে এইটুকু বাড়াবাড়ি হলে কি খুব বেশি ক্ষতি হবে? আমি বুঝতে পারি না যে আপনি এমন করে আমায় দূরে কেন রাখেন। যদি এতই সমস্যা হয় তাহলে বিয়ে করেছিলেন কেন? আমি কি বলেছিলাম বিয়ে করে নিতে? তুমি কিন্তু রাগের মাথায় আবার উল্টোপাল্টা বলছো শোনা। এরকম করে বলতে হয় না, তুমি বোঝো না কেন? তাহলে কি বলবো? বিয়ের পর থেকে এই অবধি আমাকে কতবার কাছে আসতে দিয়েছেন একটু বলবেন? আমি যতবার আপনাকে জড়িয়ে ধরেছি কিংবা আদর করতে গেছি, আপনি আমায় আদর করতে দিয়েছেন? স্বামী তার বউয়ের কাছে আসতেই পারে, আর এখানে না হয় আমরা আমাদের সম্পর্কটা আলাদা। আপনি আমার ম্যাডাম আর আমি আপনার স্টুডেন্ট, কিন্তু এর বাইরে তো আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী যখন থাকি তখন কাছে আসলে কি সমস্যা আপনার? আমি তো বুঝতে পারি না। বিয়ের পর কয়েকটা দিন যেতেই দেখছি আপনার আমার প্রতি অনীহা। কেন এরকম করছেন আমার সাথে? আমার কি খুব বেশি ভালো লাগছে এতে? ঈশান কথাগুলো বেশ অসহায় কণ্ঠে বলতেই এবার সিনথিয়া বেশ খানিকটা ধরা আর অসহায় কণ্ঠে বলল, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় শোনা। তুমি তো আমায় ভালোবাসো শোনা। তুমি যদি আমাকে এমন করে বলো তাহলে আমার খারাপ লাগবে না বলো? আমি তো চাই সবাই আমাদের মেনে নিক, তারপর আমরা দুজনে মিলেমিশে। থাক, সেদিনের জন্য আমাকে আর লোভ দেখাতে হবে না। আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আব্বু আম্মুর কথায় অবাধ্য হয়ে আপনাকে বিয়ে করেছি, যেন আপনার সাথে থাকতে পারি, যেন আমি আপনাকে হারিয়ে না ফেলি। আর আপনি আমাকে ভালোবাসার কথা বলে মিষ্টি মিষ্টি ভালোবাসার লোভ দেখিয়ে এখন কাছে আসার পর দূরে সরিয়ে দিতে চান। সত্যি করে বলেন তো, আপনি এই বিয়েতে খুশি কিনা? নাকি বিয়েটা করার পর মনে হচ্ছে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করাটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল? সিনথিয়ার চোখে পানি টলমল করতে লাগলো ঈশানের এমন দ্বারা কথা শুনে। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে। আসলে সিনথিয়া কলেজের ম্যাডাম আর ঈশান ওর স্টুডেন্ট। ছেলেটা অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। আর সেদিন থেকে সিনথিয়া কলেজে জয়েন হয়েছে, সেদিন প্রথম দেখে ঈশানের সিনথিয়াকে ভালো লেগে গিয়েছিল। তারপর যখন ক্লাসে আসলো বুঝতে পারলো যাকে ভালো লেগেছে সে একজন ম্যাডাম। কিন্তু মেয়েটাকে দেখে আর বয়স অনুযায়ী দুজন পাশাপাশি দাঁড়ালে মনে হয় না যে ঈশানের থেকে সিনথিয়া গুণে গুণে 3 থেকে 3.5 বছরের বড়। আর ওদের দুজনের মাঝে ম্যাডাম আর স্টুডেন্টের সম্পর্ক। বাইরে যে কেউ দেখলেই বলবে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আর না হলে স্বামী স্ত্রী। সিনথিয়াকে দেখার পর থেকেই ঈশান অনুভূতির দুনিয়ায় ভেসেছিল। তারপর যখন মেয়েটা ওর ক্লাসে আসলো আর ক্লাস নিতে শুরু করলো, তখন ঈশানের মনটাই ভেঙে গিয়েছিল। কারণ যে মেয়েটা প্রথম দেখাতেই ভালো লাগলো সেই মেয়ে কিনা ওরই কলেজের ম্যাডাম। সব কিছু ছেড়ে ছুড়ে দিতে চেয়েছিল, কিন্তু তারপরও ম্যাডামের প্রতি এক প্রকার একটা টান অনুভব করত। মেয়েটা থেকে দূরে থাকায় এক প্রকার দায়ী হয়ে পড়েছিল ঈশানের জন্য। ঈশান একটা সময় ম্যাডামের থেকে দূরে সরে থাকার চেষ্টা করলে সিনথিয়া বুঝতে পারত যে ঈশান ওনাকে ফলো করে।
তাছাড়া ঈশানকে দেখতেও বেশ কিউট টাইপের। ম্যাডাম ঈশানের সাথে কথা বললে তখন ঈশান ওনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর একদিন রাস্তাতে কিছু বখাটে ছেলে ম্যাডামকে ডিস্টার্ব করলে সেদিন ঈশান ওদের সাথে মারপিট করেছিল। তারপর ঈশান বলেছিল ওর গায়ে কেন হাত দিতে যাবে। ঈশান যখন পাগলের মতো ছেলেগুলোর সাথে মারপিট করছিল তখন সিনথিয়া ওকে জোর করে আটকেছিল। সিনথিয়া ওই মুহূর্তে ঈশানকে জিজ্ঞেস করেছিল কেন ওদেরকে এরকম করে মারছে। তখন ঈশান বলেছিল ওনার গায়ে কেন হাত দিবে। ম্যাডাম আবার কারণ জানতে চাইলে ও রাগের মাথায় বলে ফেলেছিল যে ও ওকে ভালোবাসে, কিন্তু কোথায় কি বলে ফেলেছিল সেটা ঈশান বুঝতে পারেনি। যখন হুঁশ ফিরল তখন ঈশান কথা ঘোরানোর চেষ্টা করলে ম্যাডাম কেমন করে যেন ওর দিকে তাকিয়েছিল। তারপর পুরো এক সপ্তাহ ঈশান ম্যাডামের সাথে কথা বলার চেষ্টা করলে ম্যাডাম ওকে এড়িয়ে যায়, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিল। ঈশান ওনার কাছে মাফ চেয়েছিল হাত জোর করে, যেন এসব বিষয়ে কাউকে না জানায়। ঈশান সিনথিয়াকে ভালোবাসে সেটা ও জানার পর থেকেই ছেলেটার দিকে তাকাতো না পর্যন্ত। ভালোবাসার প্রতি এত অবহেলা দেখে ঈশান এক প্রকার কলেজে আসলেও সিনথিয়া ম্যাডামের ক্লাসগুলো করতো না। সিনথিয়া প্রথম কিছুদিন অবাক হলেও পরবর্তী 1 মাস যখন ক্লাসে আসেনি তখন ঈশানের বন্ধুদের থেকে ঈশানের সম্পর্কে জানার চেষ্টা করলে ওরা বলে ঈশান ওনার ক্লাস করে না। তারপর ম্যাডাম নিজে ঈশানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ছেলেটা রাগের বশে কলেজটাই ছেড়ে দেয়। ভাবে যার সাথে যা হওয়ার সম্ভব না তাই সেসব নিয়ে আর ভাববে না, আর এই মেয়ে থেকে দূরে থাকাটাই শ্রেয়। কিন্তু সেটাই যেন সিনথিয়াকে ঈশানের প্রতি দুর্বল করে দিয়েছিল। সিনথিয়া বুঝতে পারত ঈশান সবসময় ওর আশেপাশে কেন থাকে আর সবসময় কেন ওকে ফলো করত। তারপর ঈশানের এমন হঠাৎ সিনথিয়াকে এড়িয়ে যাওয়াটা ওর প্রতি সিনথিয়াকে এক প্রকার দুর্বল করে তোলে। সেখান থেকেই ভালোবাসার সৃষ্টি হলেও সিনথিয়া সেটা বুঝতে পারছিল না। কিন্তু ঈশান যখন দূরে চলে যায় তখন সিনথিয়া কান্নাকাটি করেছিল। এই বিষয়টা নিয়ে সিনথিয়ার এক বান্ধবী ওকে জিজ্ঞেস করলে মেয়েটা উপায় না পেয়ে বলে দেয় যে ও কেন কান্নাকাটি করছে, তার কারণটা ও জানে না। সেদিন ওর বান্ধবী বলেছিল সিনথিয়া ওই পিচি ছেলেটাকে ভালোবাসে, সেজন্যই এমন কান্নাকাটি করছে। সিনথিয়া অবাক হয়েছিল, কিন্তু পরক্ষণে মনে হয়েছিল যে হ্যাঁ সত্যিই ভালোবাসে ওই ঈশানকে। কিন্তু নিজের মনের সাথে পুরো 2টা মাস যুদ্ধ করে না পেরে শেষে ঈশানের সাথে দেখা করার জন্য সিনথিয়া সিদ্ধান্ত নেয়, কিন্তু কোনোভাবেই ছেলেটার সাথে দেখা করতে পারছিল না। তারপর আর উপায় না পেয়ে ঈশানের বন্ধুদের সাহায্য নিয়ে একটা জায়গায় ছেলেটাকে ডাকে। ঈশান জানতো না যে সিনথিয়ার সাথে দেখা করাবে। সেদিন সিনথিয়ার সাথে ঈশান দেখা করার পর ছেলেটা ওকে সামনে থেকে দেখে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরেছিল। তারপর নিজের মনের কথাগুলো যখন বলে দেয় তখন ঈশান অবাকে চরম সীমানায় পৌঁছেছিল। ভেবেছিল যে কেন এই মেয়ে এরকম কথা বলছে। ঈশান অবাক হলে সিনথিয়া ওর ভালোবাসার কথাগুলো বারবার প্রকাশ করতে থাকে, আর ঈশান তখন ওকে বারণ করে দেয় যে এই সম্পর্ক হওয়া সম্ভব নয়, তাই ওর থেকে দূরে থাকতে চাই। তাই ঈশান কলেজটা ছেড়ে দিয়েছে। কিন্তু সিনথিয়া ওর ভালোবাসাকে হেরে যেতে দিতে নারাজ ছিল, তাই বারবার ছেলেটাকে নিজের মনের কথাগুলো বলছিল আর ঈশানের সাথে জোর করে যোগাযোগ রেখেছিল। ঈশান নিজের দিক থেকে যথাসম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখলেও সিনথিয়া এক পর্যায়ে ঈশানের থেকে দূরে সরে থাকতে না পেরে সুইসাইড করার চেষ্টা করলে তখন ঈশানও উপায় না পেয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দেয়। তারপর আব্বু আম্মুকে বিষয়টা জানালে আব্বু আম্মু ওদের সম্পর্কটা মেনে নিতে চায়নি। সিনথিয়ার বাসা থেকে এইসব বিষয় মানবে না বলেই ঈশান ওদের সম্পর্কটা সমাপ্তি ঘটাতে চাইলে তখন সিনথিয়া কান্নাকাটি করে বলেছিল দরকার হয় ওকে বিয়ে করে নিবে, তাও ওকে ছাড়তে পারবে না। তারপর ঈশান আর সিনথিয়া বিয়ে করে সেদিন বাসায় গিয়েছিল। তখন সিনথিয়ার সাথে ঈশানকে দেখে ওর আব্বু আম্মু অবাক হয়েছিল, আর আব্বু রাগের মাথায় ছেলেকে বাসা থেকে বের করে দেয়। তারপর থেকেই ওরা একটা ফ্ল্যাটে আছে, কারণ সিনথিয়াদের বাসায় গিয়েও সে একই পরিস্থিতিতে পড়তে হয়েছিল দুজনকে। ওরা ভেবেছিল যে আস্তে আস্তে সবাই মেনে নেবে, কিন্তু গত 3 মাস যাবৎ বিয়ে করার পরও কেউ ওদের মেনে নেয়নি। আর বিয়ের পর কয়েকটা দিন ঈশানের সাথে সিনথিয়ার অনেক বেশি ঘনিষ্ঠ হলেও কয়েকটা দিন যেতেই সিনথিয়া ঈশানকে দূরে সরিয়ে রেখেছে।
ভেবেছে যদি সম্পর্কটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাহলে ভবিষ্যতে ওরা দুজন আরও কাছাকাছি আসবে। কিন্তু তার আগে যদি দুজনে এত কাছাকাছি আসে আর তারপর হুটহাট করে সিনথিয়া প্রেগনেন্ট হয়ে পড়লে ঈশান দেখে রাখাটাই মুশকিল হয়ে পড়বে। একে তো সিনথিয়ার এই অবস্থাতে নিজে চলাচল করতে কষ্ট হবে, আর ছেলেটা তার উপর যে পরিমাণে বাচ্চা স্বভাবের, তাতেও ওকেই মানুষ করতে গেলে আরেকটা মানুষের দরকার পড়বে। তাই তার উপর সিনথিয়ার কলেজে যাওয়া আসাটা এক প্রকার বিপদ হয়ে পড়বে। তাই মেয়েটা ভেবেছে বাসার সবাই মেনে নিলেই ওরা একটা বেবি নিয়ে নিবে, তাই কষ্ট হলেও ঈশানকে দূরে রাখতে হয়। তারপরও ওকে জোর করেই দূরে সরিয়ে রাখে নানা ছুতোয়, ছেলেটাকে কাছে আসতে দেয় না। কিন্তু ঈশান চায় না নিজের বউয়ের থেকে দূরে সরে থাকতে। ঈশান ভাবে সিনথিয়া ওকে আর আগের মতো ভালোবাসে না, সেজন্যই সবসময় দূরে সরিয়ে রাখে। কিন্তু সিনথিয়া চায় সব কিছু ঠিকঠাক হলেই দুজনে মিলে একাকার হবে। ঈশান সেটা বুঝতে নারাজ। ও ভাবে সিনথিয়া ওকে ছেড়ে চলে যাবে, তাই খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নিলে হয়তো মেয়েটা আর ওকে ছেড়ে যেতে পারবে না। গতকাল রাতেই ঈশান সিনথিয়াকে একটা কিস করার পর যখন ওর আরেকটু কাছে আসতে চাইছিল তখন মেয়েটা ওকে ইগনোর করে, যার জন্য ঈশান কষ্ট পেয়েছিল। রাতে তেমন কিছু না বললেও সকালবেলা যখন কলেজে আসছিল তখন আবার মেয়েটাকে জড়িয়ে ধরে একটা কিস করতে গেলে সিনথিয়া ওকে আটকে দেয়। ভাবে এই মুহূর্তে এরকম কিছু হলে কলেজে যাওয়াটাই আটকে যাবে, তাই ঈশানকে তখন কাছে আসতে দেয়নি। কিন্তু ঈশান ভেবেছে সিনথিয়া ওকে ভালোবাসে না, তাই হয়তো আর ওকে কাছে আসতে দিতে চায় না। সিনথিয়া বলেছিল পরে ওকে কিস করতে দিবে, কিন্তু কলেজে আসার পর যে ঈশান এরকম বায়না করে বসবে আর এখানে এসব কথা বলবে সিনথিয়া ভাবতেও পারেনি। এবার ঈশান বাইকের চাবিটা পকেটে পুরে চলে যেতে গেলে তখন সিনথিয়া ওর একটা হাত ধরে ফেলে। তখন ছেলেটা হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, যার জন্য এত কিছু করলাম সেই এখন বলে আমি তাকে বুঝতে পারি না। এই জন্য হয়তো বা সবাই বলে ফ্যামিলির অমতে গিয়ে বিয়ে করলে সে বিয়েটা বেশি দিন টেকে না। আপনিও সেটার প্রমাণ করে দিচ্ছেন। এসব কথা কেন বলতেছো শোনা? আমার খারাপ লাগে, তুমি বুঝতে পারো না? এরকম করে বলে না বেবি। দেখো, আমি তো তোমায় বুঝিয়ে বলবো, আর কি জন্য তোমাকে কাছে আসতে দিই না তুমি তো সেটা জানো, তারপরেও আমি ছোট বাচ্চা, তাই আমাকে বোঝান আর আমি বুঝে যাব। আপনার ভালোবাসায় আমি ভুলে গিয়েছিলাম যে আব্বু আম্মুকে ছেড়ে আসতে হয় না, আর আসার পর বুঝতে পারলাম যে ওদের অমতে বিয়ে করাটা অন্যায় ছিল। সেটার শাস্তি আপনি আমাকে একটু একটু করে দিয়েছেন। এরকম করতে থাকলে সম্পর্কটা কতদিন টিকিয়ে রাখতে পারবেন আপনি বলতে পারবেন আমায়? বেবি, তুমি আমায় এমন কথা বলতে পারলে? আমি তোমায় ছেড়ে চলে যাব? তুমি এই কথা ভাবতে পারলে? তোমায় ছেড়ে থাকতে পারবো না বলেই বাসায় সবার মতের বিরুদ্ধে গিয়ে কারো মতামত না নিয়ে বিয়েটা করেছিলাম, যেন কেউ তোমাকে আমার লাইফ থেকে সরিয়ে দিতে না পারে। তারপর যখন বারণ করলো তোমার হাত ধরেই তো বেরিয়ে এসেছিলাম। আমি চেয়েছিলাম তুমি পড়াশোনাটা শেষ করো, একটা জব নিলে তারপর না হয় আমি জবটা ছেড়ে দেবো। কিন্তু তুমি কলেজে এসেও দুষ্টুমি করো, সেই জন্যই তোমাকে দূরে সরিয়ে রাখি। আর এসব জানাজানি হলে আমার অবস্থা কি হবে তুমি ভাবতে পারছো? আমি কিছু ভাবতে চাইছি না। যে নিজের স্বামীকে পরিচয় দিতে পারে না তার সম্পর্কে আমার কোনো কিছু ভাবার নেই। আর হ্যাঁ, এখন আপনার চলে যাওয়ার রাস্তা আছে। আপনি যদি চান তাহলে চলে যেতে পারেন, আমি কাউকে জোর করে আটকে রাখিনি। ঈশান সিনথিয়া থেকে হাতটা ছাড়িয়ে নিল। মেয়েটার চোখে পানি টলমল করছে, তারপরেও ক্যাম্পাসের মধ্যে চাইছে না কেউ ওদের দেখে ফেলুক, তাই ঈশান সেখান থেকে সরে গেল। পুরো 1 ঘন্টা ক্যাম্পাসে আড্ডা দিয়ে তারপর ক্লাসের ঘন্টা পড়তেই ঈশান ক্লাসে আসলো। পরবর্তী ক্লাসটা সিনথিয়ার। ও এখন অন্য ক্লাসে গেছে। মেয়েটা হিজাব করে আসে। ঈশান বলেছিল বোরখা পরে বেড়াতে, কারণ ওর বউকে কেউ দেখবে সেটা ছেলেটার মোটেও পছন্দ না। মেয়েটাকে যে বড্ড বেশি ভালোবাসে, তাই চোখে হারাই থাকতে পারে না এক মুহূর্ত। রাতে মেয়েটাকে জড়িয়ে ধরে না শুলে ঈশানের ঘুম হয় না। কিন্তু ইদানিং সিনথিয়ার ইগনোরটা বেড়ে গেছে, তাই ঈশান সেগুলো নিতে পারে না। আদর করতে দিবে না ভালো কথা, কিন্তু জড়িয়ে ধরে না ঘুমোলে যে ঘুম আসে না, মেয়েটা কি সেটা জানে না? পরবর্তী ক্লাসের জন্য সিনথিয়া এসে ঈশানদের ক্লাসের সামনে দাঁড়িয়ে রইল। অন্যদিকে ঈশান ভাবল আজকে সিনথিয়ার ক্লাসটা করবে না, তাই রানিং ক্লাসটা শেষ হতেই বেরিয়ে গেল। মেয়েটা গত কয়েকদিন যাবৎ ইগনোর করছে। ওর একটু বোঝা উচিত যে ঈশানের ঠিক কেমন লাগে সিনথিয়া ইগনোর করলে।
যাই হোক, স্যার ক্লাস থেকে বেরিয়ে যেতেই সিনথিয়া ক্লাসে ঢোকার আগে ঈশান বেরিয়ে গেল। তারপর সেই যে গেছে আর ক্লাসে ঢোকেনি। সিনথিয়া অবাক হলো যে ওর ক্লাসটা প্রায় শেষের পথে, কিন্তু ছেলেটা এ অবধি ক্লাসে আসলো না। ওর ব্যাগটা ক্লাসে রেখেই চলে গেছে। সিনথিয়া মন খারাপ করে ক্লাস নিয়ে তারপর অফিস রুমে চলে আসলো। অফিস রুমে বসে ভাবছে ঈশান রাগ করা যায় কি খুব বেশি অস্বাভাবিক। তারপর আবার ভাবলো পিচ্চিটার রাগটা ভাঙাতে হবে, না হলে ওর সাথে কথাও বলবে না। আর এমন করে কাজ করা যাবে নাকি? ওর ভালোবাসার মানুষটা এমন করে ওর থেকে মুখ ফিরিয়ে রাখবে, আর সেগুলো দেখেও কাজে কি করে মনোযোগ দিবে? আর এরকমটা আজকেই হচ্ছে নয়, প্রায় প্রায় হয় এরকম। তাই সিনথিয়া ঈশানের নাম্বারে কল করলো। কয়েকবার দেবার পর যখন ছেলেটা কল রিসিভ করলো না, তখন সিনথিয়া একটা মেসেজ করলো। মেসেজটা দেখেই ঈশান ওর অফিস রুমের সামনে এসে দেখে সিনথিয়া মুখে হাত দিয়ে বসে আছে। ভদ্রমহিলাকে এমন করে বসে থাকতে দেখে ঈশানও অনুমতি নিয়ে ভিতরে ঢুকতেই মাথা নিচু করে রইল। সিনথিয়া কিছু বলবে তার আগেই ছেলেটা বলল, কি হয়েছে? কি সমস্যা বলুন। তুমি এমন করে কথা বলছো কেন? আর তুমি কল ধরনি কেন? কতগুলো কল করার পরেও তুমি কি দেখোনি? নিশ্চয়ই দেখেছো, তাহলে ইগনোর করলে কেন? আমার ঘাড়ে কয়টা মাথা যে আমি আপনাকে ইগনোর করতে যাব? আপনি কলেজের ম্যাডাম। তাহলে আমার ক্লাস করলে কেন শোনা? ভালো লাগেনি তাই করিনি। আমাকে তোমার এখন আর ভালো লাগে না, তাই তো? কলেজের ম্যাডামকে এত ভালো লাগার কি আছে? আমি তার স্টুডেন্ট, তাকে ভালো লাগার মতো কোনো অধিকার আমার নেই। আর যোগ্যতার কথা যদি বলি, আপনার পাশে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতাও আমার নেই। কার্যকতা কতটুকু সেটুকু নিয়ে ভালোবাসার প্রমাণ হয় না ঈশান। যদি তাই হতো তাহলে নিজে থেকে জুনিয়র কাউকে ভালোবাসতাম বলো? তুমি এমন করে বললে আমার খারাপ লাগবে, প্লিজ বসো শোনা। না, ম্যাডামের সাথে বসে কথা বলাটাই স্টুডেন্টের মানায় না। আপনি বলুন কী জন্য ডেকেছেন? সিনথিয়া এবার চোখ জোড়া মুছে নিল। ঈশান খেয়াল করলো ওর ম্যাডাম বউটা কান্না করছে। এই কান্নাকাটি করে আমায় আর ইমোশনাল করতে পারবেন না। আর এগুলা করা বন্ধ করুন। আমি নিজেই আমাকে ইগনোর করেন, আপনি নিজেই আমাকে ইগনোর করেন, তাহলে আমি কি করলে কি এমন সমস্যা বলেন? আপনি আমায় ইগনোর করলে ঠিক কতটুকু খারাপ লাগে এখন বুঝতে পারছেন তো? আমি কি তোমায় না বলে ইগনোর করেছি শোনা? আমি তো তোমায় বলছি কি জন্য ইগনোর করি। আমি দুই পরিবার আর দুজনের ভালোর কথা আর ভবিষ্যতের কথা ভেবেই ইগনোর করছি শোনা। এই মুহূর্তে তোমাকে যদি কাছে আসতে দিই তুমি অনেক দুষ্টুমি করবে, আর তারপর উল্টোপাল্টা কিছু হলে তোমায় কে দেখবে জান? আর আমাকেই বা কে দেখবে বলো? এই মুহূর্তে আব্বু আম্মু আমাদের দিকে তাকাবে না, ওরা নিজেদের রাগ নিয়ে পড়ে আছে। এখন এই মুহূর্তে যদি তোমার কিছু হয় তাহলে কলেজে আসাটাও বন্ধ হবে, আর সব কিছু এলোমেলো হয়ে যাবে। তোমার অনার্সটা শেষ হয়নি, সব কিছু ঠিক হোক শোনা, তারপরে না হয়। আগেই বলতে পারতেন যে আপনার ভালোবাসাটা ক্যালকুলেশন করে করতে হবে, তাহলে আমি কখনো আপনার কথাতে সায় দিতাম না। আর আব্বু আমার মতের বিরুদ্ধে গিয়ে বাসা থেকেও চলে আসতাম না। একই কথা বারবার কেন বলো শোনা? এই কথা তো আমিও বলতে পারি। আমিও তোমাকে বিয়ে করার জন্য বাসা ছেড়েছি, সেটা কি শুধু আমার কথা ভেবেছি? তোমায় ভালোবাসি আর তোমার ভালোর জন্যই করেছি, নাকি তুমি আর এখন আমায় চাও না ঈশান? এই কথা আমি আপনাকে বলতে পারি। আমি যদি আপনাকে নাই চাইতাম তাহলে প্রতি রাতে আপনাকে জোর করতাম না কাছে আসার জন্য। তাহলে এমন করে বলছো কেন বেবি? অবুঝের মতো কথা বলো না। তুমি খুব ভালো করেই জানো আমি তোমায় কতটুকু ভালোবাসি শোনা। কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে না আপনি আমায় ভালোবাসেন। যাই হোক, এসব কথা আমি বলতে চাইছি না। আপনি যেহেতু কলেজের স্টুডেন্ট ম্যাডামের সম্পর্কটা মেনটেন করে চলতে বলেছেন, আমি সেটাই চলছি। এখন এখানে ডাকার কোনো মানেই দেখছি না। আপনি থাকুন, আর বারবার আমায় কল করবেন না। বাসায় দেখা হচ্ছে এমনিতেই। ঈশান কথাগুলো বলে যখনই রুম থেকে বের হতে নিবে, তখনই সিনথিয়া দ্রুত উঠে এসে পিচ্চিটার হাত ধরে ওকে আটকে দিল। ঈশান ফিরতে মেয়েটা ওকে টেনে একটু দূরে সরিয়ে গিয়ে তারপর রুমের দরজাটা বন্ধ করে দিয়ে ওর দিকে তাকালো। ঈশান অবাক চোখে সিনথিয়ার দিকে তাকালে দ্রুত গতিতে মেয়েটা ওর সামনে চলে আসলো। এই মুহূর্তে দুজনের মাঝে কয়েক সেন্টিমিটারের দূরত্ব। ঈশান সিনথিয়াকে ইগনোর করে চলে যেতে নিলেই মেয়েটা হুটহাট করে এক হাতে ওর শার্টের কলার, আরেক হাতে চুলগুলো মুষ্টিবদ্ধ করে পিচ্চিটার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মেলালো। কারণ সিনথিয়া জানে ওই পিচ্চি বরটার রাগটা কমানোর এটা একটা ঔষধ। তার উপর ওই ঠোঁটের স্পর্শটা পেলে ছেলেটা একদম শান্ত হয়ে যায়, একদম বাচ্চা সুলভ আচরণ করে, ওকে ইগনোর করতে পারে না।
সিনথিয়ার এমন কর্মকাণ্ডে ঈশান 30 সেকেন্ড পর্যন্ত চুপচাপ রইল। ছেলেটার রেসপন্স করতে না চাইলে সিনথিয়া নিজেই ঈশানের 2 হাত নিয়ে নিজের কোমরের উপর রাখল। ম্যাডাম বউয়ের এমন কাজে ঈশানের ভিতরে যেন ভালোবাসাটা তীব্র ঝড় বয়ে গেল। তাই ওর ম্যাডাম বউকে 2 হাতে কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে তারপর মেয়েটার মুখের পাশে 1 হাত রেখে সযত্নে চুমু দিতে লাগলো। মিনিট 5 পরে ছাড়তেই সিনথিয়া হাঁপাতে লাগলো। তখন ঈশান একটু মিষ্টি হেসে সিনথিয়াকে কিছু বলার সুযোগ দিল না। ছেলেটা ওর ঘাড়ে আর গলায় মুখ গুজে দিতেই সিনথিয়া খানিকটা অবাক হলো। প্রথমে ঈশানকে বাধা দিল না মেয়েটা, উল্টো ওর চুলগুলো খামচে ধরল। সিনথিয়ার এমন সাইতে ছেলেটার আচরণটা আর একটু তীব্র হতে লাগলো। ঈশানের আচরণটা অবাধ্য হতে লাগলে ওর উষ্ণ ঠোঁটের স্পর্শে সিনথিয়ার মনে পড়ে গেল এটা কলেজ ক্যাম্পাস। অফিস রুমের মধ্যে স্বামী স্ত্রী দরজা আটকে দিয়ে যা ইচ্ছে তাই করতে পারে, তবে কলেজের ম্যাডামের সাথে একজন স্টুডেন্টকে দেখলে যে কেউই বাজে কিছু ভাবতে পারে, কারণ কলেজের অনেকেই জানে না ওদের দুজনের বিয়ে হয়েছে। অনেকে বলতে ঈশানের বন্ধুরা ছাড়া তেমন কেউই জানে না। সিনথিয়ার কথাটা মনে হতেই ঈশানকে ছাড়িয়ে নিতে চাইলে তার আগেই ঈশান ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। তারপর বুকে মুখ গুজে দেওয়ার আগেই, কোনো স্পর্শ করার আগেই সিনথিয়া ছেলেটাকে জোর করে দূরে সরিয়ে দিল। ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতেই ঈশান অবাক চোখে মেয়েটার দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। সিনথিয়ার এরকম কর্মকাণ্ডে ঈশান বুঝতে পারে না যে মেয়েটা কী চাই। একবার ওকে ভালোবাসে, আবার দূরে সরিয়ে দিতে চাই। ঈশান কিছু একটা ভেবে আবারও কাছে আসতে গেলে এবার সিনথিয়া রাগের মাথায় ঈশানকে আবারও ধাক্কা দিয়ে বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়েছে? এটা কলেজ ক্যাম্পাস, আমার অফিসের রুমে এসব কি শুরু করেছো ঈশান? ঈশান প্রথমে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পরক্ষণেই যখন কি শুরু করলো এই কথাটা শুনলো, তখন ছেলেটা তাচ্ছিল্য করে বলল, শুরুটা কি আমি করলাম নাকি আপনি করলেন? জোর করে কাছে টেনে কে নিয়েছিল, আমি নাকি আপনি? তুমি রাগ করছিলে তাই ভেবেছিলাম কিস করলে তুমি রাগটা কমিয়ে দেবে আর আমাকে ইগনোর করবে না, তাই? আমাকে খেলার পুতুল মনে হয় আপনার? যখন ইচ্ছা কাছে টেনে নেবেন, আবার যখন ইচ্ছা দূরে সরিয়ে দিবেন। সেটা আপনার মন মর্জি, আপনি ক্যালকুলেশন করে ভালোবাসবেন, কিন্তু ওরকম ভালোবাসাটা আমার চাই না। আপনার আজকের এই ব্যবহারটা আমাকে সারা জীবন মনে থাকবে। নিজের বউ যে তার স্বামীকে এরকম করে ইগনোর করতে পারে, সেটা আমি আজকে প্রথমবার জানতে পারলাম। কি সমস্যা আপনার আমাকে ভালোবাসতে? আমি জানি না। শোনো, আমার কথা শোনো, রাগ করো না প্লিজ। তুমি বুঝতে চাইছো না আমি কাছে আসিনি, জোর করে আপনি টেনেছিলেন। তাহলে যখন স্বামী তার স্ত্রীর কাছে আসার সুযোগ পাবে, সে তো আরও একটু বেশি আদর করতে চাইবেই। তাহলে জোর করে কাছে টেনে নেওয়ার কী ছিল? আর আবার জোর করে দূরে সরিয়ে কেন দিলেন? ঈশান প্লিজ আমার কথা। ভুলেও আর আমাকে কল করবেন না। কলেজে থাকাকালীন বাসায় রোজ দেখা হচ্ছে, সেখানে যা বলার বলবেন, এখানে আর কিছু শুনতে চায় না। শোনো প্লিজ, রাগ করো না। দেখো, তুমি রাগ করলে কিন্তু আমার খারাপ লাগবে। আমি কাজে কিছুতেই মনোযোগ দিতে পারছি না। তুমি যদি... আমি রাগ করার কেউই না, প্লিজ আমাকে এরকম করে বারবার ডাকবেন না। ঈশান বাসায় চলে গেল। সিনথিয়া সেদিন একা একাই বাসায় ফিরেছে। সারাটা দিন কোনো কাজে মনোযোগ দিতে পারেনি। যখনই ভেবেছে ওর পিচ্চি বরটা এমন করে ইগনোর করেছে আর সে রেগে আছে, বাসায় গিয়ে ঈশানের রাগ ভাঙাতে হবে। মেয়েটা বাসায় এসে দেখলো বাসার দরজা বন্ধ। নিজের কাছে থাকা চাবিটা দিয়ে খুলে ভিতরে প্রবেশ করতেই খেয়াল করলো ঈশান রুমের লাইটটা অফ করে দিয়ে সব কিছু বন্ধ করে দিয়ে ঘুমোচ্ছে। ছেলেটা এরকম রাগের মাথায় কলেজ থেকে চলে আসলো। সিনথিয়ার রুমের লাইটটা অন করে দিয়ে জানালা খুলে দিল। ব্যালকনির দরজাটা খুলে দিয়ে ওর পাশে বসলো। তারপর ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে থেকে কপালে একটা চুমু খেয়ে বলল, ঘুমিয়ে থাকলে কত শান্ত, আর জেগে থাকলে সব সময় খালি রাগ দেখাও। একটুও বুঝতে চাও না আমাকে? শোনো, আমি তোকে কত ভালোবাসি, তুমি কেন বোঝো না বেবি? ভালোবাসি বলেই তোমাকে ইগনোর করি, আর ভালো না বাসলে অনেক বেশি দূরে সরিয়ে দিতাম। সিনথিয়া ফ্রেশ হয়ে আসলো। তারপর কিছুক্ষণ ইচ্ছে হলো ঈশানের বুকে মাথা রাখার জন্য। ছেলেটাকে আর ধরে রাখলো না। ভাবলো ছেলেটার ঘুম ভাঙলে হয়তো ওকে কাছে পেলে রাগ করে থাকতে পারবে না। যেই ভাবা সেই কাজ। মেয়েটার শাড়িটা বদলে একটা সোলার পরে নিয়ে ঈশানের পাশে শুয়ে তারপর ছেলেটার বুকের মধ্যে লুকিয়ে ওকে জড়িয়ে ধরে রাখলো। ঘণ্টাখানেক পর ঈশানের যখন ঘুম ভাঙল, তখন বুকের মধ্যে সিনথিয়াকে দেখে খানিকটা অবাক হলেও তারপর যখন কলেজে
ওর করা ব্যবহারগুলোর কথা মনে পড়ল, তখন মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে উঠে গেল। সিনথিয়ার ঘুম ভেঙে গেল। ও বুঝতে পারল যে ঈশান ওকে আবারও ইগনোর করলো। সিনথিয়া কিছুক্ষণ বসে রইল। ঈশান বাইকের চাবিটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সিনথিয়া ভাবলো হয়তো কোনো কাজের জন্য গেল। ঈশানের জন্য আর টেনশন করবে না ভেবেও টেনশন হতে লাগলো। ছেলেরা কেন ইগনোর করতেছে ওকে, কেনই বা ওকে বুঝতে চাচ্ছে না। ঈশানকে কল করলেও রিসিভ করলো না। সিনথিয়া রান্না বসিয়ে দিল। বিকেল হয়ে গেছে, রাতে রান্নাটাকে করতে হবে। পিচিটাকে নিয়ে ভাবতে ভাবতে রান্না করতে লাগলো। এরই মাঝখানে ঈশান বাসায় আসতেই খেয়াল করলো সিনথিয়া আনমনে রান্নাঘরে কিছু একটা কাটাকাটি করছে। ঈশান এসে দূর থেকে দাঁড়িয়ে থেকে বিষয়টা দেখে তারপর চলে যেতে নিলেই তার মাঝে সিনথিয়া ব্যথায় উঠল। ঈশান বুঝতে পারলো সিনথিয়ার আঙুল কেটেছে। তাড়াহুড়ো করে কাছে আসতেই দেখলো অনেকটাই কেটে গেছে। ঈশান ওর আঙুলটা নিয়ে মুখের মধ্যে পুরে দিল, তারপর বলতে লাগলো, যদি কাউকে নিয়ে চিন্তা করার থাকে তাহলে বাসায় গিয়ে চিন্তা করুন। এত কষ্ট করে এখান থেকে চিন্তা করে নিজেকে এত কষ্ট দেওয়ার কিছুই নেই। ঈশান রাগের মাথাতে কথাগুলো বললেও সিনথিয়া চুপ করে রইল। তারপর ঈশান ওর হাতের রক্ত পড়াটা কমলে ব্যান্ডেজ করে দিয়ে চলে যেতে নিলেই সিনথিয়া ছেলেটার হাত ধরল। তারপর ওর বুকের মধ্যে কিছুক্ষণ মুখ লুকিয়ে রাখলো। তারপরও ঈশান ওকে জড়িয়ে ধরল না। মিনিট দুয়েক পরে ওকে জোর করে ছাড়িয়ে নিল। সিনথিয়া অবাক হলো ছেলেটার এরকম কর্মকাণ্ডে। হয়তো তখনকার বিষয়টা নিয়ে রাগ করে আছে। রাতে খাওয়া দাওয়ার সময় সিনথিয়া নিজের হাতে খেতে কষ্ট হচ্ছিল, তাই ঈশান খাইয়ে দিল। মেয়েটা নিজের হাতে খেতে চাচ্ছিল, কিন্তু ঈশান বুঝতে পারল মেয়েটা রেগে এরকম করছে। তারপরও জোর করে খাইয়ে দিয়ে তারপর রুমে চলে আসলো। রুমে এসে কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলো। সিনথিয়া এসে দেখলো বেডের মাঝখানে একটা কোল বালিশ রাখা। মেয়েটা বেশ খানিকটা অবাক হয়েও যখন বালিশটা সরিয়ে নিতে যাবে তখন ঈশান বলতে লাগলো, জোর করে দূরে সরানো থেকে মাঝখানে কোলবালিশ থাকা ভালো। আমি আপনার ওই দিকে যাব না, আর না আপনি আমার কাছে আসবেন। এটাকে সরানোর চেষ্টা করবেন না, যেটা আছে থাকুক। এমন করে কেন বলতেছো? তুমি জানো না এভাবে বললে আমার কষ্ট হয়? তুমি বুঝতে পারো না তোমার বউটার খারাপ লাগে? আপনি মেয়ে মানুষ, তো এই জন্য খালি খারাপ লাগাটা আপনারই আছে। আমি পুরুষ মানুষ, আমার খারাপ লাগাটা থাকতে পারে না, না? আমিও একবারও বলিনি শোনা যে তোমার খারাপ লাগাটা নেই। তুমি খামোখা এরকম রাগ দেখাচ্ছ আমার উপরে। আমার জায়গায় আপনি থাকলে আপনিও রাগ দেখাতেন। তাই আমি চাইছি না এইসব বিষয় নিয়ে আর কোনো কথা কাটাকাটি হোক। তুমি কেন বুঝতে চাইছো না আমি আমাদের? বুঝেছি, আর সেই জন্য দূরে সরিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি তো রোজ রাতে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্য আপনার কাছে আসি। সেই জন্য এখন আর চাইছি না এরকম জোর করে কাছে আসতে। তুমি এমন করে বলছো কেন? তুমি এইভাবে বলতে পারো না শোনা। আমার খারাপ লাগবে, তুমি বুঝতে পারছো না? আমি ছোট বাচ্চা, তো এর জন্য বুঝতে পারি না। যাই হোক, আপনি আপনার মতো থাকুন আর আমাকে ঘুমাতে দিন। এত নাটক করবেন না তো। রোজ রোজ দূরে সরিয়ে দিতে চান, আজকে আবার মাঝখানে কোলবালিশ রেখে এরকম করছেন, তাই তো? আপনার কাণ্ড কারখানা বোঝা বড্ড বড়, তাই। ঈশান অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। সিনথিয়া কয়েকবার ডাকলেও ঈশান কোনো কথা বলল না। ভোরবেলা উঠে দেখলো মাঝখানে কোলবালিশটা নেই, আর সিনথিয়া ওর বুকের মধ্যে ঘুমিয়ে আছে। ঈশান জোর করে মেয়েটাকে সরালো। তারপর যখন সিনথিয়ার ঘুম ভাঙলো, উঠে দেখলো ঈশান ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। সিনথিয়া ভেবেছিল যে ওকে বুকের মধ্যে পেয়ে ছেলেটা ওকে জড়িয়ে ধরে রাখবে, কিন্তু না, তেমন কিছুই হয়নি। উল্টো ঈশান অনেক আগেই উঠে গেছে। তারপরও ওকে একটাবারের জন্য ডাকেনি। সিনথিয়া উঠে ফ্রেশ হয়ে নিল। ব্যালকানিতে গিয়ে ছেলেটার পিছনে দাঁড়ালো। ঈশান বুঝতে পারার সাথে সাথেই সিনথিয়া ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো। মেয়েটা চুপ করে আছে দেখে ছেলেটা চুপ করে আছে দেখে সিনথিয়া বলতে লাগলো, এখনো রাগ করে আছো শোনো? প্লিজ রাগ করে থাকো না জান। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে জান, এবারের মতো মাফ করে দাও। আর কখনো এরকম হবে না বেবি। একটু পরে কলেজের জন্য বেরোতে হবে, এখন গিয়ে রান্না বসান। আগে বলো তুমি রাগ করে নি? না, আমি কারো ওপর রাগ করি না। আর রাগ করার থাকলে অনেক আগেই করতে পারতাম। রাগ করার অধিকারটাই তো একমাত্র শুধু আপনার। ঈশান রুমে এসে ফোন টিপতে আরম্ভ করলো। সিনথিয়া অবাকের উপর অবাক হচ্ছে। মেয়েটা আবারও সেই মন খারাপ করে রান্না বান্না করলো। ঈশান সকালে সিনথিয়াকে নিজ হাতে খাইয়ে দিল, মেয়েটার হাতটা কেটে গেছে বলে। অন্যদিকে আব্বু আম্মুর সাথে ঈশান অনেকবার কথা বলার চেষ্টা করেছে। আম্মু কথা বললেও আব্বুর রাগের মাথায় বলেছে আম্মুর সাথে যেন যোগাযোগ না করে।
আর বাসাতে যেন না যায়। তাতে আব্বু ওকে তাতে আব্বু ওকে ত্যাযপুত্র করে দিবে। তাই ঈশান চায়নি যে আম্মুর সাথে আব্বুর কোনো ঝামেলা হোক। তাতে আব্বু রাগ করে আম্মুর সাথে কথা বলবে না। কিন্তু দিন শেষে যখন আব্বুর রাগটা কমে যাবে তখন ঠিকই ওদের মেনে নেবে। ঈশান কথাগুলো ভেবেই আর আব্বু আম্মুর সাথে যোগাযোগ করেনি। তাই ভেবেছে আম্মুর যদি ইচ্ছে হয় কখনো যোগাযোগ করবে। ঈশান সিনথিয়াকে মাঝে বলেছিল আব্বু আম্মুর সাথে কথা বলতে, কিন্তু ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা দুজনেই রেগে আছে, তাই ওর সাথে যোগাযোগ করছে না। উল্টো সিনথিয়া যতবার বাসায় কথা বলেছে ততবারই কান্নাকাটি করতে হয়েছে, কারণ আব্বু আম্মু ওকে একগাদা কথা শুনিয়েছে জুনিয়র একটা ছেলেকে বিয়ে করার জন্য। একটাবার জানতে চায়নি ওরা ঠিক দুজন দুজনকে কতটুকু ভালোবাসে। আর ঈশানও তারপর থেকে মেয়েটাকে জড়িয়ে ধরে বলেছে আর ওদের বাসায় কথা বলতে হবে না। যদি কখনো মেনে নেয় তো বলবে, আর না হলে যদি তারা পারে ছেলে মেয়েকে দূরে সরিয়ে রাখতে পারে তাহলে ওরা কেন পারবে না। যাই হোক, দুজনেই কলেজে আসলো। ঈশান কলেজে এসে একবারও মেয়েটার সাথে কথা বলেনি। আজকে ক্লাস করলো, তবে সিনথিয়ার দিকে একবারের জন্য তাকায়নি। দুপুরে যখন কলেজ ছুটি হবে ঈশান তখন অফিস রুমের সামনে এসে দেখলো অফিস রুমটা আগেই তালা দেওয়া। হয়তো সিনথিয়া বেরিয়ে গেছে। ঈশান কয়েকবার ওকে কল করলো, তারপর কল করে না পেয়ে পিয়নের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ম্যাডাম কোথায় গেছে। কারণ সিনথিয়া ঈশানের কলটাও রিসিভ করছে না। তাহলে কি মেয়েটা রাগ করে আছে ওর উপর? ঈশানের মনে হলো বারবার শুধু দুজন দুজনের উপর রাগ করলে সংসারে ঝামেলা বাড়বে। ভেবেই ছেলেটা পিয়নের কাছে গেল। ম্যাডাম কোথায় গেছে জিজ্ঞেস করতেই লোকটা বলতে লাগলো, ম্যাডাম তো কোনো এক লোকের সাথে ক্যান্টিনে কথা বলতে গেছে, আর গেছে বেশ খানিকক্ষণ আগে। ঈশান কোনো কথা না বলে ক্যান্টিনের দিকে চলে গেল। তারপর গিয়ে দেখলো ভদ্রমহিলা একটা লোকের সামনে বসে আছে। ঈশান কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রইল। তারপর খেয়াল করলো ভদ্রলোক বেশ হাসাহাসি করে কথা বলছে। ঈশান বুঝতে পারলো না লোকটা কে। ঈশান আবারও মনে হলো যে একবার কল করা দরকার মেয়েটাকে। কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে যে ওর কলটা রিসিভ করছে না, আর দেখার মতো সময়ও পাচ্ছে না। তাই ছেলেটা আরও কয়েকবার কল করতেই মেয়েটা ফোনটা বাজতে দেখে হয়তো কেটে দিল। ঈশান আরও 2-3 বার করার পর মনে হলো যে এবার বাড়াবাড়ি হয়েছে। কার সাথে এমন কথা বলছে যে ওর ফোনটা রিসিভ করতে পারছে না? তাহলে কি প্রতিশোধ নিচ্ছে? ঈশান চলে যেতে নিয়েও আবার মিনিট খানিক পর ফিরে আসলো। তারপর মনে হলো ওদের কাছে গিয়ে কথা শোনা দরকার। ছেলেটা গিয়ে ওদের পাশে দাঁড়ালো। সাথে সাথে সিনথিয়া খানিকটা চমকে গেল। ঈশান একবার লোকটার দিকে তাকাতেই দেখলো বেশ হ্যান্ডসাম টাইপের লোকটা। ঈশানকে দেখে সে বলতে লাগলো, কল কেন রিসিভ করছেন না? ঈশানের এমন তারা কথাতে সিনথিয়ার মনে হলো কিছুটা অবাক হলো। আর পাশে থাকা লোকটা তো আরও বেশি অবাক হয়েছে। তাই জিজ্ঞেস করেই ফেললো, সিনথিয়া, এই ছেলেটাকে? সিনথিয়া একটু হাসার চেষ্টা করে লোকটাকে জিজ্ঞেস করলো, না মানে আসলে ও আমার স্টুডেন্ট, আমার সাথে দেখা করতে এসেছিল, সেই জন্য অফিস রুমে আমাকে না পেয়ে এখানে এসেছে। ঈশান অবাক চোখে ম্যাডামের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কিছু বলতে যাবে তার আগেই সিনথিয়া বলতে লাগলো, তুমি যাও, আমি আসছি। ঈশান একটা তাচ্ছিলের হাসি দিল। সেখান থেকে চলে যেতেই সিনথিয়ার মনে হলো ছেলেটা হয়তো এমন কিছু আশা করেনি। ঈশান বাইরে এসে ইচ্ছে করছিল নিজের মাথায় একটা নিজে বাড়ি দিতে। মেয়েটা কিনা আজকে এমন একটা অভিনয় করলো যার জন্য মনে হচ্ছিল ওকে চেনেই না। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বাহিরে এসে বাইকটা নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সিনথিয়া আধা ঘন্টা পর ওখান থেকে কথা বলা শেষ করে বেরিয়ে আসলো। তখন কলেজ ছুটি হয়ে গেছে। আর ক্যাম্পাসে তো দূরে থাক, ঈশান কলেজের বাহিরেও নেই। ঈশানকে কল করবে বলে সিনথিয়া কয়েকবার ফোনটা বের করতেই দেখলো ছেলেটা কতগুলো কল করেছে, যার জন্য সিনথিয়া বেশ খানিকটা অবাক হলো। ভাবলো যে রাগ করেছে হয়তো। মেয়েটা একটা রিক্সা করে বাসায় আসলো। ঈশান বাসায় নেই। সিনথিয়া আবার ওকে কল করলো। ঈশান বারবার কলগুলো কেটে দিল। ছেলেটা বাসায় ফিরল একদম সন্ধ্যার মুখে। সিনথিয়া ওর সাথে কথা বলার জন্য সামনে আসলে ঈশান পাশ কাটিয়ে চলে গেল। ছেলেটা রুমে আসলে সিনথিয়া এসে পাশাপাশি বসতেই তখন ঈশান উঠে ফ্রেশ হতে চলে গেল। ঈশান বেরিয়ে আসতেও মেয়েটা এসে সামনে দাঁড়ালো। ঈশান আবার ওর পাশ কাটিয়ে যেতে নিলেই সিনথিয়া ওর হাত ধরলো আর বলতে লাগলো, এরকম করে ইগনোর কেন করছো আমাকে? ঈশান আমরা স্বামী স্ত্রী। কিন্তু আমার মনে হচ্ছে না
আমরা দুজন স্বামী স্ত্রী। যদি তাই হতাম তাহলে অন্তত আপনার লজ্জা লাগতো না সবার সামনে আমাকে পরিচয় দিতে। আর হ্যাঁ, আপনি যেমন করে বলছেন আমারও তাই মনে হয়। আমি এখনও কলেজের স্টুডেন্ট আর আপনি ম্যাডাম, তাই আমি মনে করছি না যে আপনার সাথে আমার এর থেকে বেশি কোনো কথা হতে পারে। এবার সিনথিয়া বুঝতে পারলো তখন ওই কথাগুলো বলাতে হয়তো ঈশান কষ্ট পেয়েছে, তাই ওর মুখে পাশে হাত দিতে গেলেই ঈশান জোর করে ওর হাতটা ছাড়িয়ে দিল আর বলতে লাগলো, কি সমস্যা আপনার? এরকম কেন করছেন? আপনি আপনার মতো আছেন, আমাকে আমার মতো থাকতে দিন না কেন? এত জ্বালাচ্ছেন কেন বারবার আমাকে? আমি তোমায় জ্বালাচ্ছি না, আমি তোমার স্ত্রী ঈশান। আমার মনে হচ্ছে না আমাদের মাঝে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতো তাহলে সেটা বুঝতে পারতাম, কিন্তু আজকে আপনার কথাতে বুঝে গেছি আমি কত বড় নাদান। না হলে সবার সামনে আপনি অন্তত আমাকে পরিচয় করে দিতে পারতেন। আপনি এখনও পরিচয় দিতে পারেনি না, তার মানে আপনার আপনার আমার সাথে থাকার মতো ইচ্ছাই নেই। আপনি চাইলে চলে যেতে পারেন, এত জোর করে এত লুকিয়ে চুরে সম্পর্ক রাখতে হবে না। ঈশানের এমন দ্বারা কথাতে সিনথিয়া কান্না করে ফেললো, তারপর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, তুমি এমন করে বলতে পারলে? বারবার তুমি এভাবে কথা বলে আমায় কষ্ট দাও, তুমি কি বুঝতে পারো না বেবি? আমার মনে হয় না আপনার কষ্ট লাগে। যদি লাগতো তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি ঠিক আমায় কতটুকু কষ্ট দেন। এসব কথা বলে আমার মনে হয় না এসব কিছু দরকার আছে। আপনার যদি এতই সমস্যা আমাকে নিয়ে তাহলে আপনি বলে দিন আমি বাসায় চলে যাচ্ছি, আর আপনিও বাসায় চলে যান। এসবের কোনো দরকার নেই। এত লুকে চুরিয়ে এত ক্যালকুলেশন করে এরকম ভালোবাসা আমার চাই না। এই জন্য আমি বলেছিলাম এই সম্পর্ক না আপনি ঠিকমতো মেনটেন করতে পারবেন আর না বাসায় কেউ মেনে নেবে। এখন সেটাই হচ্ছে। আপনি আপনার প্রফেশনাল লাইফ মেনটেন করে ভালোবাসাটাকে রাখতে চান, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি যাকে ভালোবাসি সবার সামনে জোর গলায় বলতে পারি আপনি আমার বউ, আমার ভালোবাসা, কিন্তু আপনি কখনো কারো সামনে বলতে পারবেন না যে আপনি আমায় ভালোবাসেন। সিনথিয়া কান্না করতে লাগলো। তখন ঈশান কোনো কথা না বলে চুপ করে আছে দেখে মেয়েটা বলতে লাগলো, রাগ কিন্তু আমিও করতে পারি, আর রাগ করে এইসব কথা কিন্তু আমিও। আপনার বলার মতো কোনো সুযোগ আমি রাখিনি, কিন্তু আপনি বারবার আমাকে ইগনোর করছেন। আর আজকে আমি অবাক হয়েছি এতটাই যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আপনি সবার সামনে এমন করে প্রেজেন্ট করছেন। যাই হোক, আপনার ইচ্ছা হয়েছে আপনি করেছেন, তবে একটা কথা, আপনি যেমন খুশি চলতে পারেন তাই আমাকেও আমার মতো চলতে দিন। তুমি কি আমাকে বিশ্বাস করো না ঈশান? আমি তোমার সাথে থাকার জন্য এসেছি, সেটা বিশ্বাস তো আমার নিজের উপরই হচ্ছে না এখন। কি করে আমি এরকম একটা কাজ কি করে করতে পারলাম যার জন্য বারবার আপনাকে আমার কাছে কষ্ট পেতে হবে, আর আপনি আমাকে ইগনোর করছেন। আপনি শুধু নিজের কথা বারবার বলে যাচ্ছেন, কিন্তু আমি কতটুকু কষ্ট পাচ্ছি সেটা একবারও ভাবেননি। দুজনের মাঝে অনেকক্ষণ কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে সিনথিয়া ঈশানকে বলতে লাগলো, বারবার দূরে সরিয়ে দিচ্ছ। তুমি কি আমায় ছেড়ে থাকতে পারবে? আমি যদি সত্যি দূরে সরে যাই তাহলে তোমার খারাপ লাগবে না তো? আপনার ইচ্ছা, আপনি কি করবেন। আপনার ভালো লাগলে আপনি চলে যাবেন, আমি আপনাকে জোর করে আটকে রাখিনি। সিনথিয়া চলে যাওয়ার কথা শুনে রেগে গেল। তারপর ঈশানকে থাপড় মারার জন্য হাত উঠিয়ে নিয়েও থামিয়ে দিল। ছেলেটা একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলো, কি হলো, থামলেন কেন? ম্যাডাম তার স্বামীকে স্টুডেন্ট মনে করে গায়ে হাত তুলতেই পারে, সেটা আপনি দেখিয়ে দিন। তবে একটা কথা, আপনি আপনার দিক থেকে ঠিক থাকছেন সব সময়, কিন্তু আমার কথাটা একবারের জন্য চিন্তা করছেন না। তখন আপনি এই কথা বলাতে আমার ঠিক কতটুকু কষ্ট লেগেছে আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন না। আমি আপনাকে আর কিছু বোঝাতে না কাছে টেনে নেব। ঈশান কথাগুলো বলেই বেডে গিয়ে বসে রইল। সিনথিয়া অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করে তারপর ডাইনিংয়ে চলে গেল। ঈশান পরদিন সকালে উঠে বেশ খানিকটা অবাক হলো, কারণ সিনথিয়াকে আশেপাশে কোথাও দেখতে পেল না। মেয়েটাকে না দেখে বেশ খানিকটা ভয় পেয়ে গেল। কোথায় গেল মেয়েটা? রাগের মাথায় কোথাও আবার চলে গেল না তো? আশেপাশে খুঁজে যখন পেল না তখন কল করতে লাগলো। কল করেও পেল না, ফোনটা বন্ধ দেখাচ্ছে। তাহলে কি মেয়েটা রাগের মাথায় বাসা ছেড়ে চলে গেল? ঈশান এবার রুমে আসলো। তারপর বেডে বসে খেয়াল করলো বেড সাইড টি টেবিলের উপর একটা চিঠি মতো লেখা। চিঠিটা হাতে নিয়ে এবার পড়তে লাগলো ঈশান। যেদিন থেকে আমায় বিশ্বাস করতে আরম্ভ করবে সেদিন আবার আমি ফিরে আসবো। তুমি আমায় একটু বিশ্বাস করো না ঈশান। আমি আমাদের ভালো কথা ভেবেই তোমাকে দূরে সরিয়ে দিয়েছি। এই মুহূর্তে বেবি চলে আসলে আমাদেরই সমস্যা বাড়তে হবে।
তুমি সেটা একটাবার ভাবতেও পারছো না। তোমার অনার্সটা শেষ হয়নি, আমি এখন চাকরি করে সংসারটা চালাচ্ছি। এর মানে এটা না যে তুমি বেকার বলে আমি এই কথাগুলো বললাম। তবে একটা কথা তুমি বুঝতে পারছো না, কলেজে না গেলে তোমার পড়াশোনাটা বন্ধ হবে। আমার চাকরিটা বন্ধ হোক সেটা বড় কথা না, কিন্তু তোমার অনার্সটা শেষ করতে পারবে না। তুমি নিজে একটা বাচ্চা ঈশান, তোমাকেই আমার দেখে রাখতে হয়। সেখানে বাচ্চা থাকলে আমি তোমাকে সামলাবো না। তোমাকে তোমাকে সামলাবো কি করে বলো? সেই জন্যই আমি ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে খুব শীঘ্রই একটা বেবি নিয়ে নেব। কিন্তু তুমি আমার কথাটা একটুও বোঝার চেষ্টা করো না। তাই আমি বাইরে কারোর সামনে তোমাকে পরিচয় দিই না। আর কলেজের একজন স্যারের সামনে আমি কি করে বলবো যে তুমি আমার হাজব্যান্ড? এই কথাগুলো তুমি কি নিজে বলেছিলে যেন আমি কলেজের কারোর সামনে না বলি? রাগের মাথায় অনেক কথা তুমিও বললে আর আমিও বলেছিলাম, কিন্তু তুমি আমাকে একটাবার বোঝার চেষ্টা করলে না। হ্যাঁ, আমি ক্যালকুলেশন করে ভালোবাসি যেন সমস্যায় না পড়তে হয়, যেন কেউ বুঝতে না পারে, সেই জন্যই হয়তো লুকিয়েছি। কিন্তু তোমার আমার ভালোর জন্যই করেছি। দিন শেষে যখন সবাইকে জানানোর সময় হবে আমি ঠিকই জানিয়ে দিতাম ঈশান। কিন্তু তুমি এই সাধারণ বিষয়টা বুঝতে পারলে না, বুঝতে চাইলে না। সব সময় খালি আমার উপরে সন্দেহই করে গেলে। আমার যদি তোমাকে এড়িয়ে যাওয়াটাই থাকতো, তোমাকে ভালোবাসার না হতো, তাহলে আমি তোমাকে অনেক আগেই এড়িয়ে যেতে পারতাম। ভালো যদি নাই বাসবো তাহলে তোমার সাথে পালিয়ে আসতাম না। আর তুমি বারবার বলো না যে তোমার সাথে এসে আমি ভুল করেছি, সেটা কখনো না ঈশান। ঈশান রাগের মাথায় মেয়েটাকে কষ্ট দিল, তার জন্য এখন বেশি কষ্ট পেল। সারাদিন মেয়েটাকে এদিকে ওদিকে ওর রিলেটিভ সবার কাছে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। শেষে কি করবে, মেয়েটাকে কোথায় পাবে সেটা ভেবে না পেয়ে বাসায় চলে আসলো। বন্ধুদেরকে জানানোর বিষয়টা ওরাও অনেক জায়গায় ট্রাই করলো, কিন্তু কোথাও পেল না। ম্যাডামের বাসার আশেপাশেও ওর ফ্রেন্ডদের পাঠালো, কিন্তু কোথাও মেয়েটাকে দেখা গেল না। শেষে 2 দিন পরে ঈশান বেশ হতাশ হলো আর নিজেও বাসায় এসে সেদিন অনেক কান্নাকাটি করলো। সিনথিয়াকে এরকম কথা বলে এখন নিজেরই খারাপ লাগছে। কোথায় গেল মেয়েটা ওকে ছেড়ে? 7ম দিন সিনথিয়া মন খারাপ করে ওর বান্ধবীর সাথে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। তখন বান্ধবী ওর কাঁধের উপর হাত রাখলো। তারপর সিনথিয়া ওর দিকে তাকাতেই খেয়াল করলো মেয়েটার চোখে পানি টলমল করছে। ঈশানকে ছাড়া বিয়ের পর একটা দিনও থাকেনি, আর 7টা দিন সেখানে অন্য কারো বাসাতে আছে। এবার সিনথিয়ার বান্ধবী ওর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, রাগ করে বাসা আর পিছিটাকে ছেড়ে চলে এসে এখন নিজেরই খারাপ লাগছে তো। বললাম যে 2 দিন বাদে চলে যা, এমনিতেই ছেলেটার শিক্ষা হয়েছে। এরকম করে কষ্ট দেওয়া কি খুব বেশি ভালো হয়েছে বল? ছেলেটাও কষ্ট পাচ্ছে আর তুইও কষ্ট পাচ্ছিস। ও যদি রাগের বসে উল্টাপাল্টা কিছু একটা করে বসে তখন কি করবি? তাছাড়া এই মুহূর্তে তুই ছাড়া যেমন ওর কেউ নেই, তেমনি ও ছাড়া তোরও লাইফে তেমন কেউ নেই। তাই বলছিলাম কি, এখন বাসায় ফিরে যা। সিনথিয়া কান্না করে ফেললো। বান্ধবীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, রাগের মাথায় চলে এসে এখন বুঝতে পারছি ওকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভবই না রে। ও হতে পারে আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। ওই জন্যই বলছি এখন ফিরে যাও সোনা। তোমার বাবুটা এখন রাগ করে আছে, হয়তো কষ্ট পাচ্ছে তোমাকে না পেয়ে। বাসায় গিয়ে পিচ্ছিটাকে ইচ্ছে মতো আদর করে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হতেই পারে, তাই বলে এরকম বাসা ছেড়ে চলে আসলে কি সেটা সমাধান বল? সিনথিয়া অনেকক্ষণ কান্নাকাটি করলো। ভাবলো পরের দিন বাসায় চলে যাবে। মেয়েটা পরদিন বাসায় আসলো ঠিকই, কিন্তু বাসায় এসে খানিকটা অবাক হলো। ঈশানকে সেদিন আর বাসায় কোথাও পেল না। তারপর অনেকক্ষণ ছেলেটাকে কল করলো। সিনথিয়া খুশি মনে এসে বসে আছে। অন্যদিকে ঈশানের কোথায় গেছে, কি করছে কিছুই জানে না মেয়েটা। অনেকবার কল করে যখন ঈশানকে পেল না, তখন ঈশানের বন্ধুদের কল করতে লাগলো। তারপর ঈশানের বেস্ট ফ্রেন্ডকে কল করে জানতে পারলো, ভাবি আপনি জানেন না, ঈশান তো আর 2 দিন বাদে যখন আপনাকে না পেয়ে একদম পাগলের মতো হয়ে গেছিল, তখন কান্নাকাটি পর্যন্ত করেছে ছেলেটা। অনেক খুঁজেছিল আপনাকে। কোথায় গিয়েছিলেন আপনি? আপনার জন্য এক প্রকার পাগলই হয়ে গেছিল প্রায়। ভাইয়া কোথায় গেছে ঈশান এখন বলতে পারো? আমি ওকে বাসায় এসে কোথাও পাচ্ছি না। প্লিজ ভাইয়া বলো না, কোথায় গেছে তোমার ফ্রেন্ড? যেটা আমার উপরে রাগ করেছে নিশ্চয়ই, তাই না? কেন ভাবি, আপনি জানেন না? আমি তো ভাবলাম আপনি সবটা জানেন। আপনাকে আমি কয়েকবার কল করেছি, নাম্বারটা বন্ধ দেখে বলতে পারিনি। কি জানবো ভাইয়া?
আপনি যাওয়ার 2 দিন বাদেই ঈশান সেদিন বাসায় ফিরছিল, তখন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো। সিনথিয়ার মাথাটা মুহূর্তের মধ্যেই চক্কর দিয়ে উঠল। ঈশান অ্যাক্সিডেন্ট করেছে, ও সেটা জানেও না। গত 5 দিন আগে থেকেই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, আরও রাগ করে বাইরে গিয়ে বসে আছে। সিনথিয়া বেশ খানিকটা ভয় পেয়ে গেল আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি কি বলছেন ভাই? এরকম এরকম কি করে হলো? আর রো এখন কোথায়? আর কেমন আছে ও? ঠিক আছে তো? টেনশন করবেন না ভাবি, তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওই পেছন থেকে একটা বাইক এসে মেরে দিয়েছিল। ধাক্কা লেগে তারপর পাশে থাকা একটা ল্যাম্প পোস্টের সাথে লেগে মাথাটা কেটে গেছে খানিকটা। আমরা গিয়ে ওখান থেকে ওকে নিয়ে আসি। তারপর বাসায় আনার পর আপনাকে অনেকবার কল করেছিলাম, কিন্তু আপনাকে কোথাও পেলাম না। শেষে উপায় না পেয়ে আঙ্কেল আন্টিকে কল করতেই ওরা এসে ঈশানকে বাসায় নিয়ে গেছে। আর এখানে একাই বা কী করে থাকতো বলেন? আপনাকে জানানোর মতো কোনো সুযোগ ছিল না, তাই জানাতে পারিনি। সিনথিয়া বেশ কিছুক্ষণ কান্নাকাটি করলো। তারপর কলটা কেটে দিয়ে ঈশানের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। দুপুরে বাসায় এসে কলিং বেল দিতেই ঈশানের আম্মু এসে দরজা খুলে দিল। তারপর ওকে দেখে খানিকটা অবাক হলেও বলল, তুমি এখানে যে মামনি? সিনথিয়া আম্মুর পায়ের কাছে বসে পড়ল। তারপর পা দুটো ধরে বলতে লাগলো, আমি রাগ করে চলে গিয়েছিলাম। আম্মু রাগ করে গিয়ে ওকে কষ্ট দিয়ে ফেলেছি। তুমি আমার মাফ করে দাও। আমি বুঝতে পারিনি আমার জন্য পিছনে এরকম কিছু করে বসবে। প্লিজ আমার উপরে রাগ করে থেকো না। তোমরা আমায় একটাবার ফিরিয়ে নাও। আমি কথা দিয়েছি আর কোথাও যাবো না তোমার ছেলেকে ছেড়ে। রাগ করে এরকম কিছু হলো, আমাকে এবারের মতো মাফ করে দাও আম্মু। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আমি কোথায় যাবো বলো? তোমরা ছাড়া আমার এখন আর কেউ নেই। আব্বু আম্মু রাগ করে আমার সাথে কথা বলে না। এখন তুমিও যদি মতো রাগ করে থাকো তাহলে আমি কোথায় যাবো বলো? আম্মু সিনথিয়াকে ওঠালো। তারপর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, আমরা রাগ করিনি মামনি, ভালোবেসে বিয়ে করেছো তোমরা। কিন্তু তোমাদের আব্বু কিছুটা রাগ করেছিল, তাই আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। সেদিন তোমাদের আব্বু ছেলের এরকম অবস্থা দেখে নিজেই আফসোস করলো আর বলল যে কাছে থাকলে হয়তো এরকম কিছু হতো না। সব আমার জন্যই হয়েছে। আমি সব কিছুর জন্য দায়ী। তুমি আমায় মাফ করে দাও। দেখো এরপর থেকে আর কখনো এরকম কিচ্ছু করবো না। আর কোথাও যাবো না তোমার ছেলেকে ছেড়ে। আমি চাকরিটাও ছেড়ে দেবো আব্বু। এখন কান্নাকাটি না করে যাও, গিয়ে দেখো ঈশান রুমে শুয়ে আছে। ওর রাগ ভাঙাও। ছেলেটা বাসায় এসেছে, রিপিট, ছেলেটা বাসায় আসার পর থেকে মন খারাপ করে বসে আছে, কারোর সাথে তেমন করে কথা বলে না। আমার সাথে সেদিন কতক্ষণ কান্নাকাটি করে বলল যে সব ওর জন্য হয়েছে। ও এরকম করে বাসা ছেড়ে চলে না গেলেই এরকম কিছুই হতো না। সিনথিয়া আম্মুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলো। আম্মু মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। আম্মুরাও সিনথিয়াকে অনেক বেশি পছন্দ, কিন্তু আব্বুর জন্য বলতে পারেনি। এরকম একটা মেয়েকেই উনি ছেলের বউ করতে চেয়েছিলেন, কখনো বলা হয়ে ওঠেনি। আম্মু সিনথিয়াকে ঈশানের রুমে পাঠালো। মেয়েটার রুমে এসে দেখলো পিচিটা ঘুমিয়ে আছে। সিনথিয়া বেশ কিছুক্ষণ ঈশানের পায়ের কাছে বসে কান্নাকাটি করলো। তারপর ভাবলো ছেলেটাকে একটু চমকে দেবে। সিনথিয়া ফ্রেশ হয়ে আসলো। মেয়েটা ব্যাগপত্র নিয়ে এখানে চলে এসেছে। ভেবেছে রাগ কমলেও শ্বশুরের পায়ে ধরে হলেও বাসা থেকে যাবে। আর এই বাসা ছেড়ে যাবেই বা কোথায়? ঈশান যদি ওর দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে থাকবেই বা কী করে? সিনথিয়া ঈশানের পাশে শুয়ে পড়ল। তারপর ওর বুকে মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে ঈশানের ঘুম ভাঙলে বুঝতে পারল বুকের মধ্যে কেউ একজন মুখ গুজে দিয়ে ওকে জড়িয়ে ধরে রেখেছে। কারো গরম নিঃশ্বাস বুকে বারবার আছড়ে পড়ছে। তখন ঈশান খানিকটা হকচকিয়ে গেল। পরক্ষণে এই চেনা শরীরের ঘ্রাণ পেয়ে বুঝতে পারল যে সিনথিয়া এসেছে। কিন্তু মেয়েটা ওর খোঁজ পেল কী করে? ঈশান এবার আর খানিকটা নড়ে চড়ে উঠতেই সিনথিয়ার ঘুম ভেঙে গেল। তাড়াহুড়ো করে উঠে বসে এবার ঈশানের মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, কিছু শোনো, খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়? ঈশান মাথা নেড়ে না সূচক উত্তর দিল। তারপর পরক্ষণে মনে হতে লাগলো সিনথিয়ার উপর ও রাগ করে আছে। ছেলেটা তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিয়ে উঠে গেল। তারপর ফ্রেশ হতে চলে গেল। সিনথিয়া খানিকটা অবাক হলেও ঈশান ওকে তেমন কিছু জিজ্ঞেস করলো না। ঈশান খানিকক্ষণ পর ফিরে আসলে মেয়েটাও গিয়ে ফ্রেশ হলো। তারপর পিচিটার সাথে কথা বলার চেষ্টা করলেই ঈশান কোনো কথা বলল না, তবে চুপ করে রইল।
ঈশানের এরকম কর্মকাণ্ডে সিনথিয়া বুঝতে পারল ছেলেটা রেগে আছে। ঈশান ব্যালকানিতে গিয়ে দাঁড়াতেই সিনথিয়া এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরল, তারপর বলতে আরম্ভ করলো। আমার বাবুটা রাগ করে আছে, তাই না? আমি জানি কতটা রাগ করে আছে আমার বেবিটা। বিশ্বাস করো, এরকম কিছু হবে জানলে আমি কখনোই যেতাম না। আমি ভেবেছিলাম রাগ করে দুজনে মুখ ঘুরিয়ে রাখার থেকে কিছুটা দূরত্ব বাড়িয়ে দিয়ে তারপর ভালোবাসাটা প্রকাশ করা ভালো, কিন্তু এরকম কিছু হবে জানলে কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। কলিজা, প্লিজ আমায় মাফ করে দাও। জানতে শোনো, আর কখনো এরকম ছেড়ে যাব না। তোমাকে ছেড়ে গিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছি, দেখো। ঈশান কি রাগ করবে সিনথিয়ার উপর? তার আগে মেয়েটা হাজারবার মাফ চাইলো আর কান্নাকাটি করে অনেকক্ষণ যাবৎ কথা বলার চেষ্টা করলো। ঈশান কথা না বললে শেষে সিনথিয়া উপায় না পেয়ে সেখানে পায়ে জড়িয়ে ধরতে গেলে ঈশান ওকে জোর করে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল। মেয়েটার উপর কি রাগ করে থাকবে? ওর জন্যই এত কিছু হলো, আর এখন যদি আবারও রাগ করে তাহলে মেয়েটা আরও কষ্ট পাবে। কথা বলে শেষে মেয়েটা ওর কাছ থেকে দূরে সরে গেল, আর তারপর এরকম কিছু হলো। এখন যদি নিজের এরকম অবস্থার জন্য ওকে দায়ী করে, তারপর আবার মেয়েটা কষ্ট পাবে। খামোখা এরকম করেই বা লাভ কি? ঈশান চুপ করে রইল। সিনথিয়া ওর বুকে মুখ গুজে দিয়ে হাজারটা কথা বললেও ছেলেটা কথা বলছিল না। শেষে জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই ঈশান ওকে বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমো দিয়ে বলল, থাকেন না আর একটু, এরকম করে কতদিন এমন করে জড়িয়ে ধরতে দেন না। রাগ করেছো শোনা, আর কখনো ওরকম করে বলবো না চারটা। আমি আর রাগ করিনি, এত কান্নাকাটি করতে হবে না। আমি জানি তুমি রাগ করে আছো, নাহলে আপনি করে বলতেন। শোনা, আমি জানতাম না তোমার এরকম কিছু হয়েছে, বিশ্বাস করো। জানবেন কি করে? নাম্বারটাও তো অফ করে রেখেছিলেন, তাই জানানোর মতো সময় সুযোগ হয়নি আপনাকে। তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত কলিজা। আর কখনো এরকম হবে না, দেখো প্লিজ মাফ করে দাও এবারের মতো বেবি। বললাম তো রাগ করে নেই। রাগ যদি করেই থাকতাম তাহলে কি কথা বলতাম বলেন? তাহলে বউ বলে ডাকো। ঈশান এবার সিনথিয়াকে জোর করে ছাড়িয়ে নিয়ে দু হাতে পানিটা মুছিয়ে দিল। মেয়েটাও শার্টের কলারটা ধরল। ঈশান চুপ করে আছে দেখে সিনথিয়া বলল, কি হলো জানতা? চুমু দাও কপালে। ঈশান খুব গাঢ় করে একটা চুমু খেলো কপালে। সিনথিয়াও এবার ওর বুকের মাঝে নিজেকে লুকিয়ে ফেললো। কতক্ষণ এমন করে দাঁড়িয়েছিল কে জানে। তবে আম্মু দরজায় নক করতেই দুজন দুজনকে ছেড়ে দিয়ে এবার রুমের বাহিরে আসলো। এবার আম্মুকে দেখেই সিনথিয়া মাথায় কাপড় টেনে নিতেই তখন আম্মু বলতে লাগলো, শোনো, তোমার শ্বশুর এসেছে, যাও গিয়ে কথা বলো। আম্মুর কথাতে সিনথিয়া হ্যাঁ সূচক উত্তর দিলে এবার ঈশানও মেয়েটার পিছন পিছন গেল। আব্বু রুমে বসেছিল। সিনথিয়া এসে এবার আব্বুর পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আব্বু ওর দিকে চেয়ে রইল। সিনথিয়া উঠে দাঁড়িয়ে সামনে কিছুক্ষণ চুপ করে রইল। আব্বু কথা বলছে না দেখে মেয়েটা ফ্যাচ ফ্যাচ করে কান্না করে ফেললো আর বলতে লাগলো, আব্বু আমাকে তাড়িয়ে দেবেন না প্লিজ। আপনার বাসায় তো কত কাজের লোক কাজ করে, আমাকে না হয় কাজের লোক ভেবেই রেখে দিন। আপনি শুধু শুধু আমাদের উপর রাগ করে আছেন, এটা ভেবে যে আমাদের বয়সের ডিফারেন্স অনেক বেশি, কিন্তু একটাবার ভেবে দেখেননি আমরা কত ভালো আছি। বিশ্বাস করেন, সামান্য রাগ অভিমানী হয়েছিল আমাদের মাঝে। প্লিজ আব্বু আমায় তাড়িয়ে দেবেন না। আমি তো আপনার মেয়ের মতো, বলেন। মেয়ে কি ভুল করলে বাবা রাগ করে থেকে কি দূরে সরিয়ে দিত? একটাবার তো রাগ করেছিলাম, এবার যদি তাড়িয়ে দেন তাহলে আমাকে রাস্তায় গিয়ে নামতে হবে। আমি কোথায় গিয়ে থাকবো বলেন? একটা বাবা থাকতে তার মেয়ে কি করে রাস্তায় গিয়ে থাকবে? এইটুকু দয়া মেয়েটার জন্য আপনি বাবা হয়ে করে নেবো। আমি কথা দিচ্ছি, আর কখনো আপনার ছেলের সাথে আমার রাগ অভিমান হবে না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, আর কোথাও যাব না। আপনি যদি বলেন চাকরিটা ছেড়ে দিতে, আমি তাই দেবো। তারপর আমাকে একটু আশ্রয় দিন আমায়। সিনথিয়া কান্নাকাটি করতে লাগলো। আব্বু কোনো কথা বলছে না দেখে এবার মেয়েটা ওনার পায়ে জড়িয়ে ধরতে গেলে তখন আব্বু ওকে ধরে ফেললো। তারপর উঠিয়ে পাশে বসিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করে থেকে বাকি হবে, যেটা করার করেই তো ফেলেছো। তবে একটা কথা, আমার ছেলেটা বড্ড ছেলে মানুষ, ওকে দেখে রাখতে গিয়ে তুমি নিজেই যদি এরকম বারবার রাগ করে দূরে সরে যাও, তাহলে সম্পর্কটা কি করে টিকবে বলো? ভুল হয়েছে আব্বু, তার জন্য শাস্তি দিন, তারপরে দূরে সরিয়ে দিবেন না আমাদের। ভুল করেছো, তার জন্য প্রায়শ্চিত করতে হবে তোমাদের, আর সেটা হচ্ছে সারা জীবন একসাথে থাকবে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমরা দাদু দিদার ডাক শুনতে চাই। এখন এই কাজ নেমে পড়ো, কেমন? শ্বশুরের মুখে এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল সিনথিয়া।
এবার আম্মু এসে হাসতে হাসতে সিনথিয়াকে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, সে তো শুনবেই। আমাদের এরকম একটা মিষ্টি বৌমা থাকতে আমাদের কথা রাখবে না? এইটুকু কথা তো রাখবেই। রাতে আম্মু সিনথিয়াকে নিজ হাতে খেয়ে দিল আর রাতে আম্মু সিনথিয়াকে নিজের হাতে খেতে দিল আর সিনথিয়া নিজের পিচ্চি পটটাকে নিজের হাতে খাইয়ে দিল। তারপর ওষুধ খাওয়ানো হলো। সিনথিয়া প্লেটগুলো নিচে রেখে দিয়ে তারপর এসে দেখলো ঈশান আদশোয়া হয়ে বসে আছে। সিনথিয়া এসে পাশে বসতেই তখন ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতে বলল। সিনথিয়া এবার ওর পাশে বসতে গেলে ঈশান ওকে টান মেরে মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে নিল। তারপর ও নিজেই সিনথিয়ার মাথায় থুতনি ঠেকিয়ে বলতে লাগলো, ভাবছি এবার থেকে আপুর বিজনেসটা দেখাশোনা করব। আপনার যেন আর কাউকে বলতে না হয় আপনার স্বামী বেকার। তুমি আমার সেদিনের কথা এরকম করে রাগ করে এসব কথা বলছো, তাই না? রাগ করো না প্লিজ শোনা। পড়ালেখাটা ছাড়ছি না, তবে চাইছি না এই মুহূর্তে বাবার ঘরে বসে খেতে। তারপরও একটাবার ভেবে দেখলে হয় না বেবি? এরকম একটা সিদ্ধান্ত হঠাৎ করে নিলে পড়াশোনায় মনোযোগ দিবে কি করে? সামনে তোমার ফাইনাল এক্সাম। ও ঠিক মানিয়ে নিব, আর এরকম কোনো ডিগ্রি প্রয়োজন হবে না বাবার কোম্পানিতে চাকরি করার জন্য। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো। ঈশান চুপ করে সিনথিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মেয়েটা ওর বুকে বারবার চুমু খাচ্ছে। তখনই ছেলেটা বলল, এরকম করে বারবার স্পর্শ করলে শেষে উল্টাপাল্টা কিছু হবে, আর আপনি না এই মুহূর্তে এরকম কিছু চান না। তখন চাইতাম না, কিন্তু এখন চাই। আর এখন সিচুয়েশনটা অন্যরকম। এখন তো আব্বু আম্মু আমাদের মেনে নিয়েছে, এখন বেবি চলে আসলে কোনো সমস্যা নেই। আর আমি তো চাই আমার বেবি আমাকে একটা বেবি দিয়ে দিক। আমি ছোট মানুষ, অত কিছু বুঝি না। যেখানে নিজেই বাচ্চা সেখানে আপনাকে কি করে একটা বাচ্চা দিতে পারি বলেন? আর সবচেয়ে বড় কথা, এসব দেওয়া না দেওয়া উপরওয়ালার হাতে। আমরা এতে কি করতে পারি? আমি জানি শোনো, এটা উপরওয়ালার হাতে, কিন্তু আমরা চেষ্টা তো করতেই পারি। তাছাড়া আব্বুকে বলেছিল শুনুনি? শুনেছি তো, এখন কি করতে পারি? কি করতে পারবে মানে? এখন আমি আদর করো বেবি, যত চাও আদর করতে পারো। আমি আর তোমায় বারণ করবো না। কিন্তু এখন আমার এই মুহূর্তে আদর করার মতো পরিস্থিতি নেই। দেখছেন তো, হাতে ব্যথা পেয়েছি, কপাল কেটে গেছে। ঠিক আছে, যখন সেরে যাবে তখন আদর করবে। আর অনেক বেশি ভালোবাসতে হবে, কিন্তু আমিও দেখতে চাই তুমি আমায় কতটুকু আদর করতে পারো। খুব বেশি জেদ করছো না এগুলো নিয়ে, দেখবো কতটুকু আদর করতে পারো আমায়। আমাকে সান্ত্বনা করে যদি... থামেন, নির্লজ্জের মতো কী সব বলছেন? দর্শকের সামনে এইসব কথা বলতে হয় না, জানেন না? সিনথিয়া এবার জিহ্বায় কামড় দিয়ে মুখটা ঈশানের বুকে লুকিয়ে ফেলল। ছেলেটা সাথে সাথেই সিনথিয়া চুলের ভাঁজে চুমু খেলো। পরদিন সকালে সিনথিয়া ব্রেকফাস্ট করে ঈশানকে খাইয়ে তারপর কলেজের উদ্দেশ্যে বেরোতে গেলে আম্মু জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে। তখন সিনথিয়া বলতে আরম্ভ করলো, না মানে আসলে আম্মু বলছিলাম কি, আমি জবটা ছেড়ে দেবো, তাই রিজাইন লেটারটা দিতে চাচ্ছিলাম। এমনিতেও প্রায় 8-9 দিন হয়ে যায় কলেজে যাওয়া হয় না, সেই জন্যই আর কি চাইছিলাম একেবারে চাকরিটা ছেড়েই দেবো। আর কাল রাতে আব্বুকে বলেছি, আব্বু তো এসব কিছু পছন্দ করে না, চায় না ছেলের বউ বাইরে গিয়ে চাকরি বাকরি করুক। সেটা হয়তো চাই না, কিন্তু তোমার একটা স্বাধীনতা আছে। তোমাকে যদি ঘরে আটকে রাখি তাতে তুমি বলবে শ্বশুর তোমার স্বাধীনতা কেড়ে নিয়েছে। তেমনটা নয় আব্বু, আসলে এতদিন আপনারা আমাদের মেনে নেননি, সেজন্য বাসা থেকে বেরিয়ে গিয়ে ভেবেছিলাম চাকরিটা যদি ছেড়ে দিই তাহলে আপনার ছেলের পড়ালেখাটা বন্ধ হবে আর সংসারটাও চালানো কষ্ট হয়ে যাবে। তার উপরে ওই মুহূর্তে ওকে কোনো কাজ করতে দিতে চাইনি, এই জন্যই আর কি চাকরিটা ছাড়া হয়নি। কিন্তু এখন আর প্রয়োজন নেই। আর কাল রাতে আপনার ছেলে বলেছে সুস্থ হলে অফিসে যেতে শুরু করবে। দেখো, যেটা ভালো মনে হয় সেটাই করো, কিন্তু পরে বলো না আব্বুর জন্য জবটা ছেড়েছো। সিনথিয়ার সেদিন কলেজে গিয়ে রিজাইন লেটার দিল আর সবাইকে বলে আসলো ঈশানের সাথে ওর বিয়ে হয়েছে। আর প্রত্যেকটা ক্লাসে গিয়ে এই বিষয়টা জানালো মেয়েটা। তারপর কলেজ ছাড়লো। আজকে মনটা বেশ হালকা লাগছে। বাসায় ফিরে পিচ্ছিটাকে জড়িয়ে ধরে একটা লম্বা চুমো খাবে ভেবে সিনথিয়া ফুরফুরে মেজাজে বাসায় চলে আসলো। এসে দেখলো ঈশান বসে আছে। তখন সিনথিয়া এসে আলতো করে দরজাটা লাগিয়ে দিয়ে এসে ওর কোলের মধ্যে বসে পড়ল। ছেলেটার ঠোঁটের দিকে ঠোঁট জোড়া এগোতেই ঈশান ঠোঁট সরিয়ে নিতে গেলে সিনথিয়া জোর করে পিচিটার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেলালো। ছেলেটা কয়েক মিনিট রেসপন্স না করলেও পরবর্তীতে মেয়েটার এরকম কর্মকাণ্ডে চুপ করে থাকতে পারল না।
ওর কোমরে জড়িয়ে ধরে খুব সযত্নে ঠোঁটে কিস করতে লাগলো। মিনিট 5 পরে দুজন দুজনকে ছেড়ে দিয়ে দুজনে দুজনকে জড়িয়ে ধরে রাখলো। এমন করে 15টা দিন কাটতেই ঈশান পুরোপুরি সুস্থ হলো। এরপর অফিসে যাওয়ার জন্য বললে আব্বু বলল কয়েকদিন পর থেকে যাবে কিছুদিন বউয়ের সাথে সময় কাটাতে। সিনথিয়াকে বলেছিল হানিমুনে যাওয়ার কথা, কিন্তু মেয়েটা তেমন করে যেতে চায়নি, আশেপাশে কোথাও ঘুরতে চেয়েছে। সেদিন রাতে ঈশান বাসায় আসার পর খাওয়া দাওয়া করে যখন রুমে আসলো, খেয়াল করে মেয়েটা বেশ ফুরফুরে মেজাজে আছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, কি ব্যাপার আজকে ম্যাডামের একদম রোমান্টিক মজা দেখছি যে, এত ফুরফুরে মেজাজে কি জন্য? আব্বু আম্মুর সাথে কথা হয়েছে কি? সে নয়, তেমন কিছু নয়, তবে ভাবছি খুব শীঘ্র একটা বেবি নিয়ে নেব। যখন জানতে পারবে আমি প্রেগনেন্ট, আমাদের একটা বেবি আসবে, তখন দেখবে আব্বু আম্মু আর চুপ করে থাকতে পারবে না। যখন বুঝতে পারবে দুজনে অনেক হ্যাপি আছি, অনেক অনেক সুখী আছি, তুমি আমাকে আদরে ভরিয়ে রেখেছো, তখন দেখবে ওরা আর রাগ করে থাকতে পারবে না। শোনো। সিনথিয়া কথাগুলো বলেই মুচকি মুচকি হাসলো আর লজ্জা পেতে লাগলো। ঈশান একটা দুষ্টু হাসি দিয়ে মেয়েটার কাছে এগিয়ে আসতেই সিনথিয়া ওর গলার উপর 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো। ঈশান এক হাতে আচমকাই ওর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে হ্যাঁচকা টেনে মিশিয়ে নিল। তারপর সিনথিয়ার মুখের পাশের হাত রাখতেই ও বুঝতে পারলো ঈশান এখন কিস করবে। সাথে সাথে মেয়েটা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশানের গরম নিঃশ্বাস সিনথিয়ার মুখের উপর পড়তেই মেয়েটা এক হাতে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরল আর কেমন যেন ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। স্পর্শ করার আগেই মেয়েটার এই অবস্থা দেখে ঈশান মুচকি হাসলো। তারপর ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছোঁয়াতেই সিনথিয়া নিজের ঠোঁট জোড়া দিয়ে ঈশানের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। মিনিট 5 এমন করে চলার পর ঈশান ওকে বেডের দিকে নিয়ে গিয়ে তারপর শুয়ে দিল। সিনথিয়া জোর করে ঈশানকে নিজের উপর ফেলে দিল। ছেলেটা ওর ঘাড়ের গলায় নাক ডোবাতেই মেয়েটা একদম শ্বাসকষ্টের রোগীর ন্যায় কেমন হাঁপাতে লাগলো আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। ঈশানের অবাধ্য ঠোঁটের স্পর্শে সিনথিয়ার গলা, ঘাড়ে আর বুকের উপর দিয়ে মেয়েটা একদম উন্মাদ হয়ে গেল। ও বুকের উপর থেকে নিজের শাড়ির আঁচলটা ফেলে দিয়ে তারপর ছেলেটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে। ঈশান সিনথিয়ার এরকম কর্মকাণ্ডে দুজনের শরীর থেকে সব কিছু উন্মুক্ত করে দেয়। তারপর সিনথিয়াকে যখনই নিজের ভালোবাসায় ভরিয়ে দিতে নিবে তখনই মনে হলো সিনথিয়ার নাভিটা দেখতে বেশ কিউট। বিয়ের পর কয়েকবার দেখেছিল, কিন্তু ও যা দুষ্টু নজর দেয় বলে মেয়েটা ওর থেকে আড়াল করে রাখে জায়গাটা সব সময়। ঈশান কথাগুলো ভেবেই যখনই সিনথিয়ার নাভির দিকে নজর দিল, খেয়াল করলো নাভির পাশে একটা ছোট্ট তিল। এই তিলটাকে ও খেয়াল করেনি। সব কিছু মিলিয়ে জায়গাটা একরকম মোহনীয়, লোভনীয় লাগছে, যেটা ঈশানকে কাছে টানছে। ঈশান আজকে আর নিজেকে আটকে রাখতে পারল না। নাভির কাছে আসতেই মেয়েটা পিট করে চোখ জোড়া খুলল। পিচিটাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে সিনথিয়ার বেশ খানিকটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এমন করে তাকিয়ে আছো কেন? ওইখানটাতে তো আদর করে দাও, আমার আরও আদর চাই বেবি। সিনথিয়া উত্তেজনায় কথাগুলো স্পষ্ট বলতে পারছে না। ঈশান সেটা বুঝতে পারল। ছেলেটা একটা মুচকি হাসি দিয়ে উষ্ণ ঠোঁটের স্পর্শ সিনথিয়ার নাভির আশেপাশে আর নাভির উপর দিতেই মেয়েটা যেন একদম উন্মাদ হয়ে গেল। ঈশানকে খুব শক্ত করে পেটের সাথে চেপে ধরতেই ঈশান আরও বেপরোয়া হয়ে উঠল। ওর পুরো শরীর জুড়ে লাভ বাইট আর ঠোঁটের স্পর্শ দিয়ে একদম মেয়েটাকে পাগল করে ফেলল। সিনথিয়ার বুকের ওঠানামাটাই বলে দিচ্ছে যে ঈশানের ভালোবাসার স্পর্শগুলো ঠিক কতটা গভীর হতে চলেছে। সিনথিয়া আর সহ্য করতে না পেরে পিচিটাকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশানও আর বাধা দিল না। দুজনের শরীরের উপর একটা চাদর টেনে নিয়ে ওকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। ঈশানের পুরুষালী স্পর্শে সিনথিয়ার চোখের কোণ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটা ঈশানকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ওর পিঠটা খামচে ধরে আর ঠোঁট জোড়া কামড়ে সবটা সহ্য করে নেওয়ার চেষ্টা করলো। এই কান্না কষ্টের নয়, আনন্দের। ভালোবাসার মানুষটাকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার। ভালোবাসার আবেগ ইমোশনালময় একটা রাত কাটলো দুজনের। মাঝখানে পেরিয়ে গেছে আরও 3টে মাস। এই 3টে মাসে দুজনের ভালোবাসাটা এত বেশি গভীর হয়েছে যে ঈশান বউকে ছাড়া কিচ্ছু বোঝে না। আর বউটাও হয়েছে ওর স্পর্শ ছাড়া যেন একদম পাগল হয়ে যায়। যখন তখন ওকে কাছে পেতে চাই, আর যখন চাইতো তখন ওকে ছেড়ে দূরে থাকাটা সিনথিয়ার পক্ষে অসম্ভব।
মেয়েটা এখন বাসার সব কাজ নিজ হাতেই করে, আম্মুকে কোনো কাজই করতে দেয় না। আম্মু চেয়েছিল এমন একটা ছেলের বউ পেতে, যে কিনা শাশুড়ি শ্বশুরকে একদম বাবা মায়ের মতো ভালোবাসবে। এরই মাঝে ঈশানও অফিসে যেতে শুরু করেছে, আর আব্বু সিনথিয়ার আব্বু আম্মুর সাথে ওর আড়ালে কথা বলার চেষ্টা করলে ওরা কথা বলেনি। এই বিষয়টা সিনথিয়াকে জানানো হয়নি, মেয়েটা কষ্ট পাবে ভেবে। প্রতিদিনের মতোই ঈশান অফিসে এসেছিল। তারপর সিনথিয়ার আব্বুর অফিসের ঠিকানাটা খুঁজে বের করেছে ওর ম্যানেজারকে দিয়ে। ভেবেছে অফিসে গিয়ে দেখা করবে, কারণ বাসায় ওরা অ্যালাউ করছে না। আর তার উপর মেয়েটা যেভাবে মন খারাপ করে থাকে, এ বিষয়টা নিয়ে তাতে ওদের সাথে একটু কথা বলা দরকার। ঘণ্টাখানেক ধরে ঈশান সিনথিয়ার অফিসে এসে অপেক্ষা করতে লাগলো। আব্বু বলেছিল ওকে গিয়ে কথা বলতে, কিন্তু ঈশান সময় সুযোগ করে উঠতে পারছিল না। আর আজকে যখন সময় হলো, ভদ্রলোক একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। ঘণ্টাখানেক বসে থাকার পর যখন ঈশানের সাথে ভদ্রলোক দেখা করার জন্য আসলেন, ওকে দেখে বেশ খানিকটা রেগে গেলেন। তখন ঈশান ওনার কাছে হাত জোড় করে বলতে লাগলেন, আব্বু, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, কিন্তু দেখেন, আপনি যতটা রাগ করে আছেন তার থেকে বেশি আপনার মেয়ে মন খারাপ করে থাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমি আপনার মেয়ের থেকে জুনিয়র, কিন্তু বয়সে ছোট হলেও আমাদের মাঝে ভালোবাসার কোনো কমতি নেই। আব্বু, একটাবার একটু খোঁজখবর নিয়ে দেখেন, আপনার মেয়ে আমার সাথে অনেক ভালোই আছে। যদি আপনার তাতেও মনে হয় যে আমি মিথ্যে বলছি, তাহলে আপনি গিয়ে দেখতে পারেন। আপনি এইটা দেখছেন না যে আপনার মেয়ে ভালো আছে। আমি ওর থেকে বয়সে ছোট বড় সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসাটা। আব্বু, হয়তো আপনার রাগ হচ্ছে এইসব কথা শুনে, তারপরও আমি জোর গলায় বলতে পারি, আপনারা আপনার মেয়েকে যতটুকু ভালোবাসেন, তারপরে যদি আপনাদের মেয়েকে কেউ ভালোবেসে থাকে, সেটা আমি। প্লিজ আব্বু, আমাদের উপর রাগ করে থাকলেও শুধু আমার সাথে কথা না বলেন, তারপরও মেয়েটার সাথে একটু কথা বলেন। কান্নাকাটি করে আপনাদের জন্য, প্লিজ আর রাগ করে থাকবেন না। 6 মাসের বেশি হয়ে গেল রাগ করে আছেন, তারপরও ওর সাথে কথা বলছেন না। দেখেন, আমরা তো এতটাও আপনাদের থেকে কম নই যে আপনি এসব মেনে নিতে পারবেন না। সিনথিয়ার আব্বু কিছু বলবে তার আগেই ঈশানের ফোনটা বাজতে লাগলো। এবারে ফোন কানে দিতেই ওপাশ থেকে আম্মু বলতে লাগলো, কোথায় তুমি? আব্বু সিনথিয়ার মাথা ঘুরে পড়ে গেছে। তুমি একটা ডক্টর নিয়ে একটু বাসায় আসো। তোমার আব্বু বাসাতে নেই, বলল শহরের বাইরের দিকে যাবে। তোমরা বেরোনোর পরেই এরকম কিছু হলো, কি করব বুঝতে পারছি না। কি বলছো আম্মু? এমনটা কি করে হলো? কোথাও পা পিছলে পড়ে যায়নি তো? না না, ওই মাথাটা একটু ঘুরে গিয়েছিল। সকাল থেকে কয়েকবার বমি করেছে, বলল যে শরীরটা গুলিয়ে উঠছে। কাজ করতে বেরোলো। আমি বারবার বারণ করেছিলাম, কিন্তু মেয়েটা কিছুতেই আমাকে কোনো কাজ করতে দেবে না। তুমি একটা ডক্টর নিয়ে আসো। সিনথিয়া সেন্স নেই, ডক্টর একটু দেখে বলো কি হয়েছে। ঈশান তাড়াহুড়ো করে কলটা কেটে দিয়ে বলতে লাগলো, আব্বু, আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আপনার সময় নষ্ট করার জন্য খুবই দুঃখিত। আমি জানি আপনাদের কাছে কোনো মূল্য নেই, তারপরও আমি খুবই সরি আপনার সময় নষ্ট করার জন্য। এক্ষুনি আমাকে যেতে হবে। এবার ভদ্রলোক ঈশানকে আটকে দিল, তারপর ওর সাথে একদম বাসাতে আসলো। ঈশান সারা রাস্তা টেনশন করতে করতে এসেছে। ভদ্রলোক জামাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে দেখেছে যে বউর জন্য ঠিক কতটুকু টেনশন করেছে ছেলেটা। এরই মাঝে সিনথিয়ার আব্বু ওর আম্মুকে কল করে বিষয়টা জানালো, তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাই ভদ্রমহিলাকে বাসার ঠিকানা দিয়ে আসতে বলা হলো। ঈশান শ্বশুর সমেত ডক্টর নিয়ে বাসায় আসে। ডক্টর এসে সিনথিয়া চেক আপ করতেই আরম্ভ করলে তখন আম্মু ঈশানের মন খারাপ দেখে ওর কাছে আসতেই ঈশান কান্না করে ফেললো আর বলল, ওর কিছু হবে না তো আম্মু? বোকা ছেলে, সামান্য মাথা ঘুরে পড়ে গেছে। যদি ভুল না করি তুমি বাবা হবে, দেখো। সিনথিয়ার আব্বু খানিকটা অবাক চোখে তাকালেও এবার শ্বশুরের বসার ব্যবস্থা করতে গেলে উনি বললেন, এত ব্যস্ত হতে হবে না বেআইন সাহেবা, মেয়ে অসুস্থ সেটা শুনে আসতে হলো। আর কতদিনই বা রাগ করে থাকবো? বেআইন সাহেব, কয়দিন আগে একবার দেখা করার চেষ্টা করেছিলাম, রাগের মাথায় কথা বলিনি, কিন্তু পরে বুঝতে পারলাম যে উনি এত বড় মানুষ হয়েও যখন সবটা ঠিক করে নিতে চাইছে, তাহলে আর রাগ করে থেকেই বা কী হবে। আমি সিনথিয়ার আম্মুকে কল করেছি, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে।
এবার ডক্টর চেক আপ করা শেষ করে এসে ঈশানের কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, বললাম না এত টেনশনের কিছু নেই, আরও খুশির খবর আছে, তুমি বাবা হচ্ছ। আর হ্যাঁ, এখন থেকে বৌমার খেয়াল রেখো কেমন? ঈশান এবার কেঁদে ফেললো। আম্মু ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ সান্ত্বনা দিল। একটু বাদে আব্বু আর সিনথিয়া আম্মু বাসায় আসলো। ডক্টর বলে গেছিল ঘন্টাখানেক পরে সিনথিয়ার ঘুম ভাঙবে। ওরা কথা বলছিল, সবাই সব কিছু মিটমাট করে নিল। আম্মু ওদের নাস্তার ব্যবস্থা করতেই এরই মাঝে সিনথিয়া ঈশানের নাম ধরে ডেকে উঠল। সাথে সাথেই ঈশান দৌড়ে রুমে আসলো। তারপর এসে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরতেই সিনথিয়াও ওর পরটাকে জড়িয়ে ধরে কান্না করে ফেলল। ঈশান ওর মাথায় চুমু দিয়ে বলল, এই পাগলি, তুমি আম্মু হবে। তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে। দেখো, ভয়ের কিছুই নেই জানটা। আরেকটা খুশির খবর আছে জানো, আব্বা আম্মু আমাদের মেনে নিয়েছে। আব্বা আম্মু এসেছে, তুমি দেখবে। সিনথিয়া কিছুক্ষণ যাবৎ কান্না করলো। তখন ঈশান ওকে জোর করে কোলে উঠিয়ে নিল। সিনথিয়া অবাক হলে ঈশান বলতে লাগলো, এখন চুপচাপ গলা জড়িয়ে ধরে রাখো তো জান। সিনথিয়া বাচ্চাদের মতো ঈশানের বুকে মুখ লুকিয়ে রাখলো। ঈশান ওকে একদম ডাইনিংয়ে এসে আব্বু আম্মুর পাশে বসিয়ে দিতেই মেয়েটা খানিকটা লজ্জা পেল। সিনথিয়া মাথা নিচু করে রইল। এবার আব্বুকে কাছে ডাকতেই মেয়েটা গিয়ে আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সিনথিয়ার আম্মু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, সারা জীবন তোমাদের ভালোবাসাটা এমন অটুট থাকুক। আর এখন থেকে আমাদের ছেলে কিন্তু তুমিও আমাদের এখন থেকে আব্বু আম্মু বলে ডাকবে। ঠিক আছে আম্মু। ভালো থাকুক ভালোবাসা, সুখে থাকুক সবাই একসাথে। পরিবারের মানুষগুলোকে নিয়ে ভালোবাসার মানুষকে আগলে রেখে দিনগুলো ভালো কাটুক ওদের। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।